আকাশ কালো মেঘে পুঞ্জীভূত হয়ে আছে। চারপাশে পৈশাচিক আওয়াজে বাতাসে শো শো শব্দ চলছে। কয়েকটা নাম না জানা পাখি ডানা ঝাপটিয়ে উদাস ভঙ্গিতে কালো আকাশে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত একটা স্তব্ধ পরিবেশ। মানুষও যেন নেই আশেপাশে। গাড়ির কোলাহল আজ কটা দিন যাবৎ একেবারেই কমে গেছে। মাটির নিচে 4 দিন আগে শুয়ে পড়া মানুষটার কতটা যন্ত্রণা হচ্ছে তা কেউ জানে না। আত্মহত্যা মানে ইহকাল পরকাল দুই কালেই নিজেকে হত্যা করা। মানুষ মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানলেও বীভৎস রূপ সম্বন্ধে খুব অল্পই জানে। মাটির নিচে শ্রেয়ার এখন ইসলামিক পরিভাষায় আযাব হচ্ছে, নয়তো হিন্দু শাস্ত্র মতে স্বর্গ বা নরকে স্থান নিয়ে ফেলেছে। শুষ্ক ক্লান্ত ভারাক্রান্ত চক্ষু দুটোতে অশ্রুর পরিমাণ শুকিয়ে এমন অবস্থা হয়েছে এখন আর কাঁদে না সে। গায়ের সাদা শার্টটাও কাদায় মাখামাখি হয়ে অন্য বর্ণ ধারণ করেছে। কবরটার মাথার কাছে হরেক রকমের জিনিস সাজানো, যা এখন ঝিরিঝিরি বৃষ্টির কোন্দলে ভিজছে। সিলভার রঙের টাইটান ব্র্যান্ডের দামি ঘড়ি, একটা ক্যাপহীন কালো কলম, সোনালি ফ্রেমে বাঁধানো বর্গাকার শেপের ফটো অ্যালবাম, যেখানে দেখা যাচ্ছে 4টে হাসি খুশি প্রফুল্ল চিত্তের মুখ। কালো স্কার্ট, গোলাপি টপস ও সাদা ওড়না গলায় পেঁচানো গোলগাল মুখে প্রাণবন্ত খিলখিল হাসির পাশে ভাবুক চিন্তিত ভার মুখে পকেটে হাত গুজানো সুদর্শন তরুণ। তরুণটার পাশে তারই কাঁধে কনুই উঠিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি মেদুর হাসিতে কুর্তি পরুয়া মেয়ে। মেয়েটির বাম পাশে 2 হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে আছে আরেকটি হাস্যোজ্জ্বল চেহারার তরুণ। পেছনের ব্যাকগ্রাউন্ডে লেখা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। অ্যালবামটার নিচে সে ছবিতে থাকা খিলখিল হাসির মেয়েটার সাদা ওড়নাটা রাখা, যা 4 দিনে কাদায় প্রায় নষ্ট হয়ে গেছে। কবরটার চারিদিকে ছোট ছোট গর্ত খুঁড়েছে আয়মান, সেই সাথে বস্তা ভর্তি কিছু জিনিসও এনেছে, তাও কোত্থেকে যেন সংগ্রহ করেছে। নিজ হাতে কবরের চতুর্পাশে নরম মাটির গর্তগুলোতে ঢুকিয়ে দিচ্ছে নানা প্রকার চারা গাছ। কয়েকটা গাছ গোলাপ ফুলের, কিছু গাছ বেলি ফুল, রক্তজবা, শিউলি, পাতাবাহার ও রজনীগন্ধা। সবগুলো চারা গাছ মাটিতে গুজে মাথার কাছে আরেকটি গর্ত খুঁড়ল, তবে সেটা ছিল কিছুটা বড়। মাটিতে হাঁটু গুটিয়ে সেই গর্তে এতক্ষণ সাজিয়ে রাখা জিনিসগুলো এক এক করে রেখে দিচ্ছে। প্রতিটা জিনিস রাখার পূর্বে একবার করে বুক জড়িয়ে শান্ত ভঙ্গিমায় চুমু খেয়ে গর্তে পুরে ফেলছে। এরপর মাটি চাপা দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কবরটার মাথার দিকে কতক্ষণ চেয়েছিল, যেন শ্রেয়ার মুখটা সে মাটির নিচেও সহাস্যে দেখতে পাচ্ছে। শ্রেয়া যেন বলছে, কিরে ইবলিশ, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে দেখে কষ্ট হচ্ছে? চিন্তা করিস না রে, আমি বেঁচে থাকলে কখনো তোর মুখোমুখি হতে পারতাম না। তুই তো আমাকে ভীতুই ডাকতি, কিন্তু দেখ আজ আমি সত্যি ভীতুর পরিচয় দিয়ে দিয়েছি। তুই আমাকে প্রতিদিন দেখতে আসবি, জানিস মাটির নিচ থেকে আমি তোকে দেখতে পাই, কিন্তু কথা বলতে পারি না। কি যে কষ্ট হয়। তোকে অনেক ধন্যবাদ আয়মান, আমার শয়নসজ্জার পাশে কতগুলো সুন্দর গাছ লাগিয়ে দিয়েছিস। আমার আযাবটা সম্ভবত মাপ হবে না রে। আত্মহত্যার মতো অপরাধ আমাদের ধর্মে আর দ্বিতীয়টা নেই। তুই চিন্তা করিস না, আমি আমার পাপের ফয়সালা পেতে শুরু করেছি। তুই কষ্ট পাস না। একদিন সত্যি আমাদের দেখা হবে, হয়তো অন্য কোনো দুনিয়ায়, নয়তো অজানা কোনো বেশে। তখন দোয়া করব আমার তন্মন যেন তোর উপরই আসে, তোর জন্য যেন আমি মরিয়া হয়ে উঠি। তোর মতো বিশ্বস্ত একজন মানুষকে যেন ভালোবাসার সৌভাগ্য নিয়ে জন্মাতে পারি। যদি কখনো সম্ভব হয় আমাকে মাফ করে দিস। আমাদের আবার দেখা হবে আয়মান। আমি আয়মান শিকদারকে কখনোই ভুলব না। আয়মান লুটিয়ে পড়ল আবার মাথা নুয়ে কবরটার পাশে, মুখ 2 হাতে ঢেকে কাঁদতে লাগল। সময়কে যত নিষ্ঠুর ভেবেছে ভাগ্য এর চেয়েও নিষ্ঠুর। মানুষ যা চায় ভাগ্য সেটা পায় না, নয়তো সে ভুল করে হারায়। ভোরের আকাশটা ধূসর বর্ণে ছেয়ে আছে,
আকাশের মতিগতি জানান দিচ্ছে 2 দিন বিরতি শেষে বৃষ্টি আবার হামলা দেবে। হোয়াইট টি শার্ট ও ব্ল্যাক ট্রাউজার পরে বারান্দায় দাঁড়িয়ে আছে পূর্ব। সে 2 হাতে দুটো ডাম্বেল নিয়ে ক্রমাগত বাহুর বাইসেপ ও ট্রাইসেপ পেশির ব্যায়াম করছে। কপালের উপরে থাকা চুলের ফাঁকে ফাঁকে সূক্ষ্ম ঘামের কণা। গলার দিকটায় লাল হয়ে ঘেমে আছে। টি শার্টও প্রায় ঘর্মাক্ত অবস্থা। ইদানিং খুব ভোরে ওঠে পূর্ব। ফজরের আজান দেওয়ার কিছু সময় আগেই সে অন্ধকার রাস্তায় বেরিয়ে পড়ে। কখনো জগিং বা কখনো ওয়াকিংয়ের উসিলায় সময়টা নীরবে কাটাতেই কানে আজানের ধ্বনি বাজে। মসজিদের দিকে যাত্রা ধরে নামাজটা ওখান থেকে শেষ করে শূন্য দৃষ্টিতে চলে যায় মসজিদের অপোজিটে। লোহার গেটটায় বড় বড় অক্ষরে লেখা গোরস্থান। পূর্বের ধীরগতির পা দুটো সন্তর্পণে কাঙ্ক্ষিত জায়গাটার কাছে চলে আসে। নীরবে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওখানকার কর্মচারীর কাছ থেকে ঝাড়ু এনে কবরটার চারপাশে পরিষ্কার করে। এটা তার নিত্যদিনের কর্ম। একদিন দারোয়ান এসে কৌতূহল মেটাতে পূর্বকে বলেই বসে, পূর্ব ভাই, হ্যাঁ কি আপনার কাছের কেউ? পূর্ব গম্ভীর ভঙ্গিতে জবাব দেয়, যেটা ইদানিং সে পূর্ণতাবাদে সবার সাথেই করে, বোন হয়। রক্তের সম্পর্ক ছাড়া বোন। ছোট ছোট চারা গাছগুলো ধীরে ধীরে বড় হলেও তা যেন একটু জলদি বৃদ্ধি পাচ্ছে। পূর্ব চোখ বন্ধ করে কিছুটা সময় সেখানে ব্যয় করে ফিরে আসে বাসায়। পলাশের শারীরিক অবস্থা আর আগের মতো বর্তায়নি। এখন বেশিরভাগ সময় সে বিছানায় শুয়ে থাকে। হার্ট অ্যাটাকটা যত ছোট ছিল ঠিক ততই যেন শরীরের ভেতরে ক্ষতি করেছে। পলক ও পরশ আপাতত থম মেরে বসে আছে। পূর্ণতাকে নিয়ে তারা এখন মাথা ঘামায় না। কেন জানি। পূর্ব চুপ থাকলেও উপর নিচ সব ঘটনার কারণই তার জানা। পলাশের যে বিজনেস সেটা মূলত 3 ভাই মিলেই দেখত। কিন্তু মূল অথরিটি বা হেড যেহেতু পলাশ, তাই পলাশের অসুস্থতার খবর শুনে বায়ার ও ডিলাররা মুখ ঘুরিয়ে নিয়েছে ইতিমধ্যে। ফলাফল বিজনেস ডাউন। পূর্বকে বিজনেসের হাল ধরতে তোষামত করার সাহস ওরা কিছুতেই পাচ্ছে না। পূর্ব বেশ কিছু সময় ব্যায়াম করে ডাম্বেল দুটো রুমের এক কোণায় রেখে দিল। ঘড়িতে এখন 7টা। বড় বিছানায় সাদা ব্ল্যাঙ্কেট গায়ে ডান কাত হয়ে ঘুমিয়ে আছে পূর্ণতা। এক পলক পূর্ণতার ঘুমন্ত অবস্থার দিকে তাকিয়ে চুপচাপ হেঁটে পূর্ণতার পিঠের পাশে এসে বসল। মুখটার উপর থেকে চুলের পশ্বাস সরিয়ে দিল। টুকটুকে গালটা দেখে পূর্বের মনটা কেমন যেন করে উঠল। আচমকাই পূর্ণতার গালে নিজের গাল কিছুটা জোরেই ঘষে দিল। শুয়ের মতো খোঁচা খোঁচা কিছু অনুভব হতেই পূর্ণতার শিউরে উঠে ঘুম থেকে হড়কে বসে পড়ে। গালে হাত ডলতে ডলতে ভ্রু কুঁচকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। পূর্ব বেডের হেড সাইডে পিঠ হেলিয়ে মাথার নিচে 2 হাত রাখে। চোখে মুখে বেপরোয়া ভাব। পূর্ণতা রাগের মাথায় বলেই বসল, তুমি একটা অসভ্য লোক, খুবই অসভ্য। এভাবে কেউ ঘুমের মধ্যে জ্বালায়? তেরা কথা বলছো কেন? তুমি কি কাঠ নাকি মোমবাতি? জ্বালাবো কেন? পূর্ণতার আরও রাগ উঠল পূর্বের এই আচরণ দেখে। লোকটা দিন দিন খুবই অসভ্য তো হচ্ছেই, এখন এমন একটা ভাব ধরে থাকে যেন কিছুই করেনি। পূর্ণতার দাঁত কিরমির করে রাগী সুরেই বলল, তোমার মতো অসভ্য লোক আর দুটো দেখিনি। মানে, আমাকে বকার জন্য কি একটাই ওয়ার্ড খুঁজে পেয়েছো? আর অসভ্যতার কি করলাম? ধাপ্পাবাজি করা কেউ তোমার থেকে শিখুক। তুমি যে আমার গালে তোমার শুলের মতো দাড়ি ঘষে দাও, গালটার কি অবস্থা করে ফেলো দেখেছো? বাড়ির মানুষগুলো কিভাবে বলো তো? তোমার গালটার সাথে টাচ করার অনুমতি অবশ্যই আমার প্রয়োজন নেই। আমি নিজের বেডরুমেই আছি, যা করার বেডরুমেই করি। এখানে কে কি ভাবলো সেসব ভেবে আমার কী লাভ? তুমি কি চাও আমি অন্য মেয়ের গাল টাচ করে নিজের ইচ্ছে মেটাই? পূর্ণতা আহাম্মকের মতো কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই প্রচণ্ড রাগে পূর্বের দিকে কথাটা ছুঁড়ে মারল। বিরক্ত মুখভঙ্গিতে বেড থেকে নামতে যাবে, হঠাৎ আঁচলে টান অনুভব করে। পিছু ফিরে তাকাতেই দেখে পূর্ব শান্ত চাহনিতে ওর আঁচল খামচে ধরেছে।
সম্মোহন করা সেই শান্ত চোখের ঘনীভূত পাপড়ির পল্লবে দৃষ্টি থেমে যায় পূর্ণতার। বুকটা দুরু দুরু করতে থাকে। বারান্দা দিয়ে জাঁকিয়ে আসা হিমেল হাওয়া এসে শরীরে শিরশির অনুভূতি জাগিয়ে দেয়। পূর্ব ততক্ষণে আঁচল টানতে টানতে পূর্ণতাকে জোরপূর্বক বুকের উপর টেনে আনে। পূর্ণতার হাত দুটো কাঁধে ফেলে পিঠ জড়িয়ে ধরে ওর। পূর্ণতা নিষ্পলক দৃষ্টিতে মোহপূর্ণ ঘোরের মাঝে আবদ্ধ হয়ে গেছে। পূর্বের কর্মকাণ্ডের দিকে ধ্যান অবশ্য নেই। পূর্বের ঠোঁটের কোণে মৃদু হাসির আভাস। পিঠ ছুঁয়ে ছুঁয়ে উপরে আসা হাতটা ঘাড় ডিঙিয়ে কানের পাশ দিয়ে ওর গালের কাছে স্পর্শ করল। পূর্ণতা চৈতন্য ফিরে পাওয়ার মতো চমকে উঠতেই দেখল পূর্বের মাদকপূর্ণ ঠোঁটজোড়া তীর তীর করে এগিয়ে আসছে। আচমকা ওর কাঁধে ভর দিয়ে পূর্বকে ঠেলে দিতে চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। পূর্ণতার আপত্তি ব্যাপারটা বুঝতেই হেসে ফেলে পূর্ব। হাসতে নিঃশ্বাসটা পূর্ণতার উপর ফেলে ওর চোখ জোড়া সাময়িক স্থিতিতে বন্ধ করে বলল, আমি তো তোমাকে ছাড়া আর কাউকে এতটা কাছে আনার স্পর্ধা দেখাতে পারবো না পূর্ণ। তুমি আমার কাজে বিরক্ত হচ্ছ, ব্যাপারটা খুবই আনএক্সপেক্টেড। আমি কি তোমার সাথে জোর জুলুম করছি? আমি তোমাকে দূরে রাখতে পারবো না বলেই চট করে বিয়েটা করে ফেলেছি। দেখো, চাইলে তো প্রেমটাও করতে পারতাম। আমি কিন্তু লুকোচুরি করেই তোমার জন্য টাইম বের করতাম। ব্যাপারটা আমার কাছে সস্তা লাগে পূর্ণ। যদি তোমার উপর অধিকার খাটাতে নাই পারি, তাহলে সব উটকো ফাউল প্রেম করার মানে কি? ঘোর দৃষ্টিতেই পূর্ণতা অপ্রসন্ন কণ্ঠে বলল, আমি কি তোমার কোনো কাজে বাধা দিতাম? এটাই তো সমস্যা। বিয়ের আগে আমাকে বাধা না দিলে আমি যে বেহায়া হয়ে যেতাম। ওই মুহূর্তে তুমি শুধু আমায় ইশারায় ঘুরতে। আমি যদি কন্ট্রোল হারিয়ে অন্য কিছু করে ফেলতাম, সেটা কি ঠিক হতো? এখন তো বিয়ে করেছি। তুমি না চাইলেও অদৃশ্য একটা জোর বা অধিকার আমি সত্যিই খাটাই, কিন্তু সেটা তো কেবল তোমার উপর। তুমি বলো পূর্ণ, আমার কি করা উচিত? তুমি এই সুন্দর সুন্দর দুটো গাল নিয়ে কি মিষ্টি করে ঘুমাও, আর আমি সব কাজ ফেলে দূর থেকে তোমার ওই মুখটাই দেখি। গাল দুটো ধরে আমার কি করতে ইচ্ছে করে সেটা তো তুমি জানো না। এই যে এখন কত ইচ্ছে করছে একটু আদর টাদর করি, কিন্তু হামেশার মতো তুমি ধাক্কা মেরে সরাও। মাথা কি নষ্ট হয়ে গেছে? সকাল সকাল কি হাবিজাবি প্রলাপ বকছ? পূর্ব কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে পূর্ণতাকে সরিয়ে উঠে দাঁড়ালো। পূর্ণতর এহেন কাজটা ঠিক ধরতে পারল না। এই অসভ্য ফাজিল বেয়াদব লোকটা কখনো এত কাছে টেনে কিছু না করেই এত সহজে ছেড়ে দিয়েছে, তা যেন স্বপ্নেও ভাবা যায় না। পূর্ব কি রেগে গেছে? পূর্ণতা গুটিসুটি ভঙ্গিতে বিছানায় এখনো বসেই আছে। পূর্ব আলমারির একদার খুলে শার্ট বের করছে। আর চোখে পূর্ণতার পিটপিট চাহনি লক্ষ্য করে ব্যস্ত ভঙ্গিতেই বলে ওঠে, আমি আর কখনোই যেচে যেচে তোমার কাছে যাব না। তুমি নিজে যদি আমাকে চাও তবে বাধা দেব না, কিন্তু শুনে রাখো, আমি নিজ থেকে ভুলেও তোমার হাতটাও ধরব না। কথাগুলো শুনে পূর্ণতার ইচ্ছে হলো এক্ষুনি এই মুহূর্তে দৌড়ে গিয়ে পূর্বের অভিমান গড়িয়ে চুমু দিতে, কিন্তু সেই সুযোগটা পূর্ব আর দিল না। গলায় টাওয়াল ঝুলি ওয়াশরুমে চলে গেল সে। ঠায় বসে রইল পূর্ণতা বিছানার দিকে তাকিয়ে। শ্রেয়ার মৃত্যুর কয়েকটা দিন পেরিয়ে এখনকার অবস্থা স্বাভাবিক হলো ঠিকই, কিন্তু আয়মানের অবস্থা আরও দুর্দশাপূর্ণে ন্যস্ত হচ্ছে। এরই মধ্যে ইয়ার ফাইনাল পরীক্ষায় দুটো সাবজেক্টে ইমপ্রুভ দেওয়া লেগেছে ওর। পড়াশোনা দিন দিন গোল্লায় যাচ্ছে আয়মানের, সেটা চোখের সামনেই দেখতে পাচ্ছে পূর্ণতা। অদ্ভুত কোনো কারণে পূর্বের সাথেও ঠিক করে কথা বলতে পারে না। সারাটাক্ষণ শ্রেয়ার সাথে কাটানো স্মৃতিগুলো নিয়ে ভাবতে থাকে। পূর্বের প্রতি অযত্নশীল হয়ে পড়েছে, সেটা খুব করে টের পেলেও অবসাদগ্রস্ত মনের জন্য কিচ্ছু করতে ইচ্ছে জাগে না। নাস্তার টেবিলে সবাই একসঙ্গে খেতে বসেছে। পূর্ব চুপচাপ খাওয়া শেষ করে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ে। আজ ওর দলের সাথে জরুরি একটা তলব আছে। পূর্ণত অনেক চেষ্টা করেছে দৃষ্টি আকর্ষণের জন্য, কিন্তু অভিমান ভরা মনটা ওকে এখনই মাফ করতে চাইছে না।
ডাবির আশেপাশে ছাত্রদের ভালোই তোড়জোড় দেখা যায় রাজনীতি নিয়ে। কেউ কেউ তর্ক করে নিজের দলকে উঁচু বানাতে এক পা পিছায় না। পূর্ব বর্তমান সরকারের আন্ডারে থাকা বহু এমপি ডিসি আইজিদের সাথেও ওঠা বসা করে। তাই দেখে অনেকের চোখে সেটা হিংসাত্মক। যদিও তরুণ, তবুও কেউকে অদক্ষ, অপক্ষ, অক্ষম ভাবার মতো ভুল করে না। এই নিয়ে ওদের দলের মধ্যে যারা সবচেয়ে প্রবীণ 4 জন বা চৌমাথার উচ্চপদস্থ নেতারা আছেন, তাদের মধ্যে 2 জন ডক্টর ইসহাক হোসেন ও মাওলানা সিরাজুল ইসলাম পূর্বের চটান চটান কর্মে বড়ই নারাজ। রিলিফের নাম দিয়ে সরকারের কাছ থেকে মোটা অঙ্কের একখানা বাজেট হাতানোর ফন্দিটা পূর্ব কোনোভাবেই মানতে চাইছে না। যদিও পার্সেন্টেজ হিসেবে পূর্বকে বড় অঙ্কের টাকা দেওয়ার ওয়াদা করেছিল, কিন্তু পূর্ব মানেনি। সরকারি চাল ডালের যে হিসাব, সেটা পূর্বের জন্য এদিক ওদিক করতে পারছে না। পূর্ব ঠিক ঠিক সেগুলো ধরে ফেলে। মোট কথা, দলের কিছু মানুষ পূর্বকে গলা ধাক্কা দিয়ে বের করার জন্য নীল নকশা সাজিয়েছে। এখন তো সেটা বাস্তবায়নের পালা। ফুয়াদের দিকে তাকালে ফুঁসে ওঠে আফরিন। গায়ের চামড়া যেন আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে ওর। নাক দিয়ে খাবার নিতে নিতে ঘা হয়ে গেছে নাসাপথে। খেতেও পারে না। জীবন্ত লাশের মতো শুয়ে থাকে ফুয়াদ। আফরিনের হুট করেই মেজাজটা এত চড়া হলো, সে হনহন করে সিঁড়িতে দাপুটে পা ফেলে পূর্ণতার রুমে অনুমতি ছাড়াই ঢুকল। পূর্ণতা তখন গোসল শেষ করে বারান্দায় কাপড়গুলো নাড়ছিল। হঠাৎ পেছন থেকে কারোর আসার আওয়াজ হতেই সে ঘুরে দাঁড়ালো। অমনি অচন্তনীয় একটা কাণ্ড করল আফরিন। কষে এক থাপ্পড় মেরে দিল পূর্ণতার গালে। পূর্ণতা চোখ খিচ মেরে মাথা নুয়ে চুপচাপ স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়েছিল। কিন্তু আফরিন যেন রাগ না ঝেড়ে পারল না। তোমার মতো বেলাজাগুলোকে দেখলে স্যান্ডেল মেরে পেটাতে ইচ্ছে করে। তোকে দেখলে বিশ্বাস কর, আমার মনটায় চায় চুলের মুঠিটা ধরে দেয়ালে ইচ্ছে মতো ঠুকে দিই। আজ তোর জন্য আমার বুকের মানিকটাকে এভাবে পড়ে থাকতে হচ্ছে। কি করছিলি তুই ওই দিন? বুকের আঁচল ফেলে লোভাতুর করেছিস নিশ্চয়ই। পূর্বকে কিভাবে বশ করলি সেটাই ভেবে পেতাম না, কিন্তু আজ ঠিকই সেটা বুঝলাম। তুই যেমন, পূর্বও তেমন। পূর্ণতা এতক্ষণ সব কথা সহ্য করলেও শেষ বাক্য শুনে তৎক্ষণাৎ মাথা উঠিয়ে গরম চোখে তাকায়। আফরিন আরও সাংঘাতিক কিছু বলতে যাচ্ছিল, হঠাৎই চোখের দিকে তাকিয়ে থেমে যায়। পূর্ণতা এক পা এগিয়ে এসে চোখে চোখ ফেলে দৃঢ় কণ্ঠে বলল, আপনি বয়সে যথেষ্ট বড় বলে আমি যে আপনাকে ছাড় দেব তা কিন্তু না। আপনি আমাকে নিয়ে 12 মাসের 365 দিন গালিগালাজ করলেও কিচ্ছু বলবো না, কিন্তু খবরদার আমার ব্যাপার নিয়ে ওনাকে দোষারোপ করলে। পূর্ণতার কথার তেজ দেখে হতবাক আফরিন। পূর্ণতার রাঙানো চোখের দিকে তাকিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না। রুম ত্যাগ করতে বাধ্য হলো। পূর্ণতা নিজেকে বেশ সময় নিয়ে ঠান্ডা করল, কিন্তু কিছুতেই কথাগুলো শুনে শান্তি পেল না। ওর মনে পড়ছে না আদৌ কেউকে এভাবে কথা শুনিয়েছে কিনা। পূর্ণতা বিছানার উপর থেকে ফোনটা নিয়ে কল করল পূর্বকে। আজই ঘটনার কথা ওকে শোনাবে। আজকের কথাগুলো অতিমাত্রায় বিশ্রী এবং অশোভনীয়। পূর্ব গাড়ির পেছনের সিটে মাথা হেলে বসেছিল। হঠাৎ ফোনটা বাজতে থাকতে তাকিয়ে দেখে পূর্ণতার নামটা ভেসে উঠেছে। ভ্রুদয়ের মাঝখানে ঈষৎ কুঁচকে এলো। কলটা রিসিভ করে কানে এঁটে বলল, কি প্রয়োজন? কণ্ঠ শুনে এতক্ষণ যাবৎ গুছিয়ে রাখা কথাগুলো এলোমেলো করে ফেলল পূর্ণতা। আমতা আমতা করে বলল, আমি জানি না। জানি না তো কল করেছো কেন? আমি একটু তোমার ওখানে আসি? আজব তো, কত বড় সাহস তোমার! তুমি জানো না আমি তোমাকে নিয়ে স্বাভাবিকভাবে বের হই না? আজ একটু দরকার যে, একটু আসি। আমাকে তো কেউ চেনে না। সালোয়ার কামিজ পরে আসলে নিশ্চয়ই তোমার ওয়াইফ ভাববে না? তুমি আমার সামনেও আসবে না। কথার প্রলয়ে কেঁপে উঠল পূর্ণতা। মিনমিন করে আবার বলে উঠল অপ্রস্তুত কণ্ঠে, আমার খুব অসহ্য লাগছে পূর্ব, সেদিনের মতো অসহ্য। যেদিন তোমাকে এতগুলো কল করেও পাশে পাইনি। আমি কি তোমার কাছে দিনের বেলা একটু স্পেস পাবো না?
ধরা গলায় কথাগুলো শুনতে এপাশ থেকে অদ্ভুত লাগলো পূর্বের। বাসায় কি আবার ওকে কিছু বলল? চাচির কটু কথার সময়ে অসময়ে মাথাচাড়া দিয়ে ওঠে। নিশ্চিত রূপে বলাই যায় পূর্ণতাকে কিছু বলেছে। পূর্ব কানে ফোন এঁটে ড্রাইভারকে বলল গাড়ি ঘোরাতে। ড্রাইভার মাথা পিছু ঘুরিয়ে বলে, বাবা, আপনার না জরুরি কাজ আছে, ফালাইয়া যাইবেন? পূর্ণতা ফোনের বিপরীতে এখনও মিনতি করছে একটু দেখা করার জন্য। পূর্ব সেটা শুনেও কোনো হুহা শব্দ করছে না। ড্রাইভার উন্মুখ হয়ে আছে উত্তরের আশায়। পূর্ব সেটা চোখ দিয়ে ইশারা করল কথা না বাড়িয়ে গাড়ি ঘোরাতে। পূর্ণতার আকুতি মিনতি করা থামছেই না। তুমি আমার সামনেও এসো না পূর্ব, শুধু অফিসটার জানালা একটু তাকিয়ে থেকো। আমি রাস্তার ওপাশ থেকেই তোমাকে দেখে চলে যাব। আমি কারোর চোখে পড়ব না, গ্যারান্টি দিচ্ছি। আমি আসি। আচ্ছা যাও, তোমার জানালা দিয়ে তাকাতেও হবে না, শুধু জানালার পাশে একটু বসে থেকো। পূর্ণতার অহেতুক কথা চুপচাপ শুনছে পূর্ব। ঘড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ রেখে আর চোখে বুঝতে পারছে গাড়িটা ওয়াসিফ ভিলার সদর গেট পেরিয়ে ঢুকল। পূর্ণতা কথার দোটানায় এতই মশগুল ছিল যে গাড়ি আসার শব্দ সে খেয়ালই করেনি। পূর্ব ঝটপট গাড়ি থেকে নেমে কানে ফোন লাগানো অবস্থায় ভেতরে ঢুকল। সবাই ভূত দেখার মতোই চমকে ওঠে। পূর্বিকা প্রায় চিৎকার দিয়ে পূর্ব তুই বলবে পূর্ব ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে বলল। এরপর সিঁড়ি ধরে বিনা শব্দ করে রুমের দিকে চলে এলো। পূর্ণতা জানালার কাছে বেচিন অবস্থায় আকুলি বিকুলি ভঙ্গিমায় এমন ভাব করছে যেন কেঁদে দেবে দেবে অবস্থা। পূর্ব হেঁটে ওর একদম পেছনে দাঁড়াতেই পূর্ণতা একটা শব্দ পেয়ে তীব্র বিরক্তিতে পেছন ফিরে তাকালো। এরপর স্বনিগ্ধ মুখে আবার আকাশে দৃষ্টি রাখতে চকিত ভঙ্গিতে চোখ বড় করে ফেলল পূর্ণতা। তড়িৎ গতিতে পুরোপুরি ঘুরে দেখল পূর্ব বাঁকানে ফোন লাগিয়ে পকেটে হাত গুজে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড মনোব্রত কাটতেই পূর্ণতা ফোন ফেলে ঝাঁপিয়ে পড়ল পূর্বের উপর। বাতাসটা শান্তির, ঠান্ডা ঠান্ডা, নির্মল ও পরম শ্রান্তির। বক্ষস্থল থেকে কার্বন ডাইঅক্সাইডটা মুখপথ দিয়ে জড়িয়ে বেরুলো যেন। পূর্ণতা কতক্ষণ যাবৎ জাপটে ধরে আছে সেটাই হয়তো ঘড়িতে তাকিয়ে চিন্তা করছে পূর্ব। মেয়েটা বড়ই পাগল। এমন পাগলামি দেখলে ওর মনটা বড্ড বখাটে আচরণ করে নিজের ব্যক্তিত্বের সাথে। পূর্ণতা ওকে ছাড়ছে না। পূর্ব একবার ভাবল ওকে কি ছাড়তে বলবে, না থাক, আজ একটু নিয়ম শৃঙ্খলা ভেস্তে যাক, অন্তত পূর্ণতার মুখে এক টুকরো কিরণ ফোটার মতো হাসি ফুটুক। পূর্ণতা প্রাণ ভরে মানুষটার গায়ের সুঘ্রাণটা টেনে নিচ্ছে। কৃত্রিম সুগন্ধি ছাড়াও অন্যরকম সুগন্ধ হিসেবে একটা আলাদা যে সুবাস থাকে সেটা যেন অনাবিল সৌহার্দ্যে উপভোগ করছে। মানুষটার বক্ষস্থলে ডিম ডিম আওয়াজে যে ছন্দপূর্ণ শব্দ হচ্ছে পূর্ণতা উক্ত জাগাতে নিলম্বনে অষ্টযুগল ছুঁয়ে দিচ্ছে। পূর্ব চমকে যায়, বেশ জোরালোভাবেই চমকে যায়। মাথা নিচু করে বুকের কাছটায় মাথাটা দেখে। পূর্ণতার সুকৌশলে ধীরে ধীরে অভিমানের স্তর যেন ভেঙে দিচ্ছে পূর্বের। পিঠের শার্টটা খামচে ধরে হৃদয়স্থলের জায়গাটায় ক্রমাগত অধর স্পর্শ চালাচ্ছে। পূর্ব ভেবেচিন্তে জিজ্ঞেস করে, তোমাকে চাচি কিছু বলেছে? উহু। মিথ্যেটা একটু কম বলার চেষ্টা করো, পরিণাম অবশ্যই ভালো হবে না। পূর্ণতা চট করে মুখ তুলে তাকায়। চোখাচোখি হয়ে যায় পূর্বের তুখর দৃষ্টিপাতের দিকে। চোখ দুটোতে কিছুটা রাগ, কিছুটা অভিমানের সংমিশ্রণে স্পষ্ট বোঝা যাচ্ছে। এক দৃষ্টিতে তীক্ষ্ণ চাহনি ফেলে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। শুকনো গলায় ঢোক গিলল পূর্ণতা। একটু হুঁশ হলে খেয়াল করল পূর্বকে বিন্দুমাত্র না ছুঁয়ে পকেটে হাত গোজানো অবস্থাতেই দাঁড়িয়ে আছে। অজানা লজ্জায় হাতের বাঁধন আলগা করে পূর্বকে ছেড়ে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকল পূর্ণতা। দারুণ বিপাকে পড়েছে সে, পূর্বকে হুটহাট সামনে পেয়ে। তার উপর যে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সেই দৃষ্টিকোণে চোখ রাখতে বুকটা কামড়ে ওঠে। পূর্ব গম্ভীর প্রকৃতিস্থ কণ্ঠে বলল, একা থাকার অভ্যেস আছে?
চকিত দৃষ্টিতে মুখ তুলে পূর্ণতা অবাক কণ্ঠে বলল, কেন? যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার জবাব দাও। পারি। আমি আগে একা একাই ফ্ল্যাটে থাকতাম। মা হাসপাতালে চলে গেলে বাবাও সকাল সকাল অফিসে চলে যেত। তার মানে একা থাকতে সমস্যা নেই তো। কিন্তু কেন? লাগেজ গোছাও। পূর্ণতা হকচকিয়ে চেঁচিয়ে ওঠে, কি? বাংলা ভাষায় বলেছি, লাগেজ গোছাও। আর একটা বাড়তি কথা বলতে যাবে না। লাগেজ রেডি করো, আমি মমিনকে পাঠাচ্ছি। পূর্ব একই ভঙ্গিতে নাকের ডগায় গম্ভীর ভাবার্য রেখে রুম থেকে বেরিয়ে গেল। পূর্ণতা অবুঝের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে নির্দেশ মোতাবেক লাগেজ গুছিয়ে রেডি করতে পূর্বের ড্রাইভার মমিন এসে সেটা নিয়ে গেল। পূর্ব কি করতে চাইছে, কি তার মুখ্য উদ্দেশ্য, কিছুই বোঝা সম্ভব হচ্ছে না। পূর্ণতা সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল পূর্ব সোফায় বসে পায়ের উপর পা তুলে সাহেবীপনার মতো বসে আছে। মুখের অবস্থা অবর্ণনীয়, ছিটে ফোটা হাসি নেই। হাসতেই পারো না এমন কাঠিন্য মুখ করে রেখেছে সে। হঠাৎ অচিন্তনীয় কাজ করে বসল পূর্ব। সবাইকে চিল্লিয়ে জড়ো করে আফরিনকে সকলের সামনেই বলে উঠল, আপনার কি কোনো কাজকর্ম নেই চাচি? সমস্যা কি আপনার? নিজেকে থার্ড ক্লাস প্রমাণের জন্য কেন ঝামেলা করছেন? জবান সামলে কথা বলবে পূর্ব। বড়দের সম্মান করতে না জানলে একদম চুপ থাকবে। এদিকে সম্মান শব্দটা আসলো কেন? সম্মান দিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাবো? আমি কিন্তু চুপ থাকবো না বলছি, চুপ করো। আফরিনের তিরিক্ষি মেজাজে সুরে পূর্বের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিল। পাশ থেকে পরশ আফরিনের পক্ষ ধরে খেকিয়ে বলল, তুমি এই 2 দিনের মেয়ের জন্য আমাদের সাথে ঝগড়া করছো, লজ্জা হওয়া উচিত। রাজনীতি করেও বউদের নীল নকশা ধরতে পারছো না? ছি। আজ পূর্ণতা শত ইশারা করেও পূর্বকে আটকাতে পারল না। পূর্ব ভীষণ রাগে কাচের টি টেবিলে এমন লাথি মারল, সমস্ত গ্রাউন্ড ফ্লোরে সেই ঝংকার শব্দ সবাইকে শিউরে দিল। রুম থেকে ছেলের বাজখাই গলার আওয়াজ ও অদ্ভুত একটা শব্দ শুনতেই নার্সের সহযোগিতায় নিচে নামলেন পলাশ। এসেই দেখলেন সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর কেন্দ্রস্থলে পূর্ব দাঁড়িয়ে রাগে ফোঁস-ফোঁস করছে। পূর্বিকা আয়শাকে ধরে রেখেছে আপাতত। পূর্বের রাগের বেলায় কেউ ওকে বোঝাতে গেলে উল্টো ভয়াবহ তেজে ক্ষেপে যায়। পূর্ণতা চুপচাপ নতমাথায় পূর্বের কাছ থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। যা তা ব্যবহার ও অলক্ষণে ঝগড়ায় নিজেকে প্রচণ্ড অপরাধী ভেবে চোখের পানি ফেলছে। ফ্লোরে লাঠি ঠকঠক করে এগিয়ে আসলো পলাশ। লাঠির আওয়াজে সবাই মুখ ঘুরিয়ে এমনকি পূর্ব সচকিত চাহনিতে দেখল বাবা এগিয়ে আসছে। রোগাক্রান্ত পলাশ ডান হাতে লাঠি ধরে বাম হাতে কেয়ারটেকারের সাহায্য নিয়ে ঠিক পূর্বের সামনে এসে দাঁড়ায়। ছেলে ওনার ভয়ঙ্করভাবে রেগে আছে তা উনি বুঝে গেছেন ইতিমধ্যে। কেয়ারটেকারকে ছেড়ে বাম হাতটা পূর্বের কাঁধে ফেললেন পলাশ। ছেলেকে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে নম্র কণ্ঠে বলে উঠলেন, আমি কি বেঁচে নেই তোর কাছে? মরে গেছি? অসম্ভব। কি বলছো এগুলো? তাহলে তুই আফরিনের সাথে এমন ব্যবহার করলি কেন? আমি তোকে এগুলো শিক্ষা দিয়েছি? আব্বু, তুমি যা জানো না তা নিয়ে কথা বলো না। ঘটনা আমাকে বলাটা উচিত ছিল না? আমাকে না বলে তুই ঝামেলা বাঁধাচ্ছিস কেন? কি হয়েছে সেটা বল। পূর্ব স্থির দৃষ্টিতে পলাশের দিকে তাকিয়ে পূর্ণতার দিকে ডান হাতের তর্জনী আঙ্গুল ইশারা করল। আর চোখে পূর্বের আঙুল নিজের দিকে পড়তেই পূর্ণতা চমকিত দৃষ্টিতে কেঁপে ওঠে। ভেজা সিক্ত মুখখানা উপরে তুলতেই সাথে সাথে নিচে নামিয়ে ফেলে। পলাশ পূর্ণতার দিকে সরু দৃষ্টিতে চোখ ছোট রেখে কি যেন গভীরভাবে নিরীক্ষ করলেন। এরপর আফরিনের দিকে তাকিয়ে বললেন, তুমি ওকে মেরেছ আফরিন? আফরিন থতমত খেয়ে চোখ নিচু করে কাচুমাচু করতে থাকে। পলাশ 2 মিনিট উত্তরের আশায় তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে আবার পূর্ণতার মলিন মুখটার দিকে তাকায়। পূর্ব এখনো একদৃষ্টে চেয়ে আছে বাবার কীর্তিকলাপের দিকে। পলাশ যদি এই মুহূর্তে না আসতো তাহলে বিরাট অঘোর কাজ পূর্ব করেই ফেলত। পলাশ নীরবতার জালে ছিদ্রবহুল করে বলল, তুই কি বাড়ি থেকে চলে যেতে চাচ্ছিস?
কি করব? পথ আছে কোনো? ওকে তো আমার শান্তি দেওয়া লাগবে আব্বু। ওনাদের মতো বিজ্ঞ মানুষের নিকৃষ্ট আচরণ দেখলে আমার নিজেরই গা পিত্তি জ্বলে ওঠে। তুই গেলে কি সব ঠিক হবে? শত জিদ উঠলেও আমি ওর ওপর হাত তুলি না। উনি কোন সাহসে হাত উঠালো? এই অধিকার কে দিয়েছে ওনাকে? এমন নরকতুল্য জায়গার চেয়ে রাস্তার খেকো কুকুরের কাছে থাকা ভালো। ওকে দরকার পড়লে আমি পাতালেও লুকিয়ে রাখবো, তবু এই বাড়িতে আমি একটা সেকেন্ড থাকতে দেব না। এই পূর্ণ, চলো। পূর্ব শক্ত চলে আর একটাও শব্দ করল না। পূর্ণ তার কবজি ধরে ওকে টেনেই নিয়ে যেতে লাগলো বাইরে। দরজার বাইরে যেই পা দেবে আবারও মুখ ঘুরিয়ে কঠোর চাহনিতে একে একে সবার দিকে চেয়ে বলে উঠল, বাড়ি ছেড়ে যাচ্ছি, দুনিয়া ছেড়ে না। আমার আব্বুর সাথে যদি 19-20 হয় সবাইকে জবাই করব। একেবারে জবাই করব। আমি কাউকে ছেড়ে দেওয়ার মনুষ্যত্ব নিয়ে জন্মাইনি, ভুলে যেও না। পা চালিয়ে হনহন করে চলে যেতে লাগলে পূর্বিকা বহুবার পূর্বকে হাঁক ছেড়ে থামতে বলে। আজ পূর্বের হাঁটার গতি ছিল যেন অদ্ভুত। পূর্বিকা দৌড়ে লন পেরিয়ে পার্কিং সাইডে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ভাই প্লিজ থাম। পূর্ব প্লিজ, রাগের মাথায় সিদ্ধান্ত নিস না। তুই আমাদের ছেড়ে কোথায় যাবি? পাগল হয়েছিস? আফরিন চাচির জন্য তুই কেন যাবি? পূর্ব কঠোর মুখে ড্রাইভারকে গাড়ি থেকে সরে যাওয়ার ইশারা করতেই পূর্ণতার জন্য গাড়ির দরজা খুলে দেয়। পূর্ণতা আকুল চাহনিতে পূর্বিকার দিকে তাকিয়ে আছে। পূর্বিকা কত জোরাজুরি করছে, কত আকুতি মিনতি করছে না যাওয়ার জন্য, কিন্তু ফলাফল একেবারেই শূন্য। পূর্ণতাকে দরজা ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভিং সিট থেকে এক ধমক দেয় পূর্ব। পূর্ণতা আরেক দফায় চমকে ওঠে। ভয়জনিত উৎকণ্ঠায় সিটে বসে দরজা লাগিয়ে দেয়। পূর্বিকা দৌড়ে এসে পূর্বের জানালায় নিষ্পলক তাকিয়ে থাকে। পূর্ব স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়িতে চাবি ঢুকাতেই বলে ওঠে, থাপ্পড়টা ইনডাইরেক্ট তোর ভাইয়ের উপরই মেরেছে আপি। তুই যে বোকার মতো চুপ করে থাকবি সেটা সত্যি আমি আশা করিনি। আমাকে মারলে তুই যেভাবে রুখে দাঁড়াতি, পূর্ণতার জন্য সেটা তুই করলি না। রিজন কি জানিস? ও আজ মেয়ে বলে। শো শো করে গাড়ি ছেড়ে দিতেই পূর্বিকা নির্বাক চাহনিতে গাড়ির পেছন অংশটা দেখছে। আকাশটা সূর্যের জন্য পরন্ত বিকেলের মাধুর্যে ছেয়ে আছে। পূর্বের কালো সাব গাড়িটা দৃষ্টিসীমানার বহু বাইরে চলে গেছে। আজ এত কষ্ট হচ্ছে কেন? কি নিয়ে যন্ত্রণা হচ্ছে? আকাশের বেগুনি রংটা ধীরে সুস্থে কালো চাদরে ঢেকে গেল। সারা রাস্তায় পূর্ব টু শব্দ করেনি। পূর্ণতা অনেকবার সাহস জুগিয়ে পূর্বের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু গাম্ভীর্য মুখের গম্ভীর ভাবটা অন্য দিনের তুলনায় বেশি থাকায় সাহসে পেরে ওঠেনি। গাড়ির ভেতরে লাইট অফ থাকার কারণে আশেপাশের যানবাহনের লাল, হলুদ, সাদা আলোগুলো একটু পরপর মুখ আলোকিত করে ছুটে যাচ্ছে। পূর্বের দুটো হাত স্টিয়ারিংয়ে এমনভাবে ধরা যেন কার রেসিংয়ে আছে। পূর্বের দিকে তাকিয়ে থাকতেই পূর্ণতা স্পষ্ট বুঝতে পারল অ্যাক্সিলেটরে পা ঘষে পূর্ব গাড়ির স্পিড তুঙ্গে চালাচ্ছে। ভয়ে ধরফর করছে পূর্ণতা। ওর তাকিয়ে থাকার পরও পূর্ব কেন বুঝছে না পূর্ণতা ভয় পাচ্ছে? শুকনো হয়ে থাকা কাটকাট গলায় ঢোক গিলতেই জানালার দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল পূর্ণতার। আচমকা এমনভাবে চেঁচিয়ে উঠল সারা শরীর যেন অসাড় হয়ে আসছে সেই দৃশ্য দেখে। জানালা দিয়ে গাড়ির সাইডে থাকা ব্যাক মিররে দেখল পেছন থেকে একটা ট্রাক সহাস্যে ধেয়ে আসছে। মন বলছে ওই ট্রাকটা গাড়ি উল্টে দেওয়ার মতলবে আছে। পূর্ণতা সিটে মাথা হেলে চোখ খিচুনি মেরে অজ্ঞাত স্বরে কাপা হাতটা কোনো রকমে পূর্বের বাহু স্পর্শ করল। পূর্ব এক পলক কম্পমান হাতের দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরালো সামনের দিকে। চোখ জানালার বাইরে লেফট মিররে এক ঝলক স্থির রেখে আবারও অ্যাক্সিলেটরে পা চেপে দিল। পূর্ণতার কম্পনরত হাতটা ধীর গতিতে খামচে আসছে বাহুর উপর। বেকায়দায় স্পিড বাড়ানো ছাড়া উপায় নেই। পূর্ব দৃঢ় কণ্ঠে বলল, সিট বেল্টটা টাইট দাও পূর্ণ। পূর্ণতা ভয়ের পরিক্রমায় কিচ্ছু শুনতে পারল না। থরথর করে অবিরামভাবে কাঁপতে লাগলো। পূর্ব বামে তাকিয়ে দেখে পূর্ণতা বিড়বিড় করে কি যেন জপছে।
এই কঠিন মুহূর্তে ওই দৃশ্য দেখে না হেসে পারল না পূর্ব। সামান্য এইটুকুতেই লা ইলাহা জপমালা শুরু। ফিক করে হেসে দিয়েও হাসি আটকে নিল পূর্ব। পেছন থেকে আগত ট্রাককে বারবার মিররে পর্যবেক্ষণ করতেই হঠাৎ দুম করে আরও উচ্চ স্পিড বাড়িয়ে সামনের দুটো গাড়িকে ওভারটেক করে আড়াল হতে চাইল। পূর্ব আর চোখে পূর্ণতার নাজেহাল অবস্থা দেখে ঠোঁট টিপে হাসি সামাল দেওয়ার কায়দায় আছে। হাসি তো থামছেই না। বহু কষ্টে নিজের ঠোঁটকে দাঁত চেপে হাসি আটকানোর ছোট্ট প্রয়াস করল পূর্ব। অ্যাক্সিলেটরে পা হালকা করতেই স্পিড কমে যেতে লাগলো গাড়ির। শহরের বাইরে আসতেই একটা নিরিবিলি জায়গার ভেতর গাড়ি পার্ক করলো। এই মেয়ে, চোখ খোলো, দেখো এসে গেছি। পিটপিট করে চোখের পাতা খুলতেই পূর্ণতা নিজেকে আলোয় আলোকিত করা সুন্দর শৃঙ্খল শৌখিন বাংলোর কাছে আবিষ্কার করল। সদর গেটটা বিশাল বড় এবং পুরা এরিয়াটাও যেন আলোকিত। কোনো কোলাহল নেই, সারা শব্দ নেই, মানুষের কোনো অস্তিত্ব নেই আশেপাশে। শুধু লম্বা লম্বা দম্ভ ভরে দাঁড়িয়ে থাকা অনেকগুলো গাছগাছালি। বাংলোটা একতলা বাড়ি। ভেতরে ঢুকতেই দেখতে পেল বড় ডাইনিং রুম ও দুটো বেডরুমের অস্তিত্ব। একটা বেডরুমের একদিকের দেয়াল জুড়ে বিশাল বড় কাচের জানালা। জানালার থাই গ্লাস টেনে বারান্দায় যাওয়ার পথ। জানালার সাথে লাগোয়া নরম ফোমের বেড। জানালা বরাবর ঠিক ডান দিকে কাপড় রাখার সেট। বাম দিকে আরেকটা জানালা, তবে সেটা ছোট। পূর্ণতার শোবার জন্য বিশাল জানালার রুমটাই পছন্দ করল। পূর্ব এখনো চুপচাপ। বিশেষ প্রয়োজনীয় কথাগুলো সে মাথা ঝাঁকিয়ে নতুবা হুহা করেই উত্তর সেরে ফেলছে। ব্যাপারটা মোটেই সহ্য হলো না পূর্ণতার। ব্যাটা রোমান্টিক প্লেস সিলেক্ট করে চুপ করে থাকবে? হুম, পূর্ণতা সেটা হতেই দেবে না। আকাশটা যেন নিগুড় অভিমানে হঠাৎ বৃষ্টি ছেড়ে দিয়েছে। প্রকৃতি যেন বৃষ্টির সাথে সখ্যতা করতে চাইছে, গড়িয়ে দিতে চাইছে তার ক্ষুদ্রমনার অভিমান, অভিভূত করতে চাইছে নিজের আলিঙ্গনে। সারাদিনের ক্লান্তি শেষে গোসলটা সেরে শান্তি অনুভব হচ্ছে পূর্ণতার। কালো শাড়ির বেশভূষায় ভেজা চুলে তোয়ালে ডলতেই জানালার কাছে এসে থমকে যায়। বৃষ্টির ছন্দতালে আজ মন জুড়িয়ে ভিজতে ইচ্ছে হচ্ছে। আহা, প্রকৃতির সেই বৃষ্টি, ঠান্ডা পরশ জাগানো, শরীরে রন্ধে রন্ধে দোল লাগানো টাপুর টুপুর বৃষ্টিতে পাগল মনটা ভেজার জন্য উন্মুখ হয়ে আছে। পূর্ণতা থাই গ্লাস সরিয়ে বারান্দায় দাঁড়িয়ে দুই হাত দুই দিকে প্রসারিত করে বিলিয়ে দেয় বৃষ্টির মূর্ছনাতে। কতদিন পর আহ্লাদি বৃষ্টি মনকে শান্ত করছে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় আবার ভিজতে থাকে সে। সদ্য মুখ হাত ধুয়ে নেভি ব্লু নাইট টি শার্ট পরে রুমে ঢুকতেই থেমে যায় একজোড়া চোখ। হাতের তোয়ালেটা বেখেয়ালে বিছানার উপর রেখে এগোতে থাকে সম্মোহন দৃষ্টিতে। আস্তার পূর্ণতা বৃষ্টির পূর্ণধারায় গা সইয়ে ভিজছে। চুলে ব্যাক ব্রাশ করতে করতে পা দুটো বারান্দায় গিয়ে পূর্ণতার একদম পেছনে এসে দাঁড়িয়েছে। ভিজিয়ে দিচ্ছে পূর্বের দাম্ভিক শরীরটাও, সিক্ত করে দিচ্ছে অভিমানী মুখটা। গাঢ় নীলের টি শার্টটা বৃষ্টিতে ভিজে আরও গাঢ়ত্ব ধারণ করছে। চোখ বন্ধ করে পেছন থেকে হাত বাড়িয়ে দেয় পূর্ণতার কোমরের দিকে। হুট করে লাল বর্ণের নরম ওষ্ঠধর লাগিয়ে দেয় পূর্ণতার চুলের উপর। কিঞ্চিত চমকিত ভঙ্গিমায় কেঁপে ওঠে পূর্ণতা। মাথা কিছুটা নুয়ে দেখে পেছন থেকে পেটের উপর মাংসল দুটো ফর্সাটে হাত আষ্টে পৃষ্ঠে ধরা। ধকধক করে বুকে কাঁপুনি উঠতে লাগলো পূর্ণতার। মানুষটা কখন কিভাবে কোন সময় পেছনে এসে দাঁড়িয়েছে একটু খেয়াল হয়নি। খেয়ালিপনার বেখেয়ালি হয়ে বড্ড ভুল করেছে। উচিত ছিল রাশভারী লোকটাকে আরও বহুমাত্রায় জ্বালানো। এত সহজে ধরা দেওয়াটাও ঠিক হয়নি। মাথার পেছন দিকে চুলের উপর ওষ্ঠজোড়ার বেগতিক স্পর্শ পাচ্ছে পূর্ণতা। হাত দুটো বেহায়া হয়ে উঠছে তার। আবারও সেই অদ্ভুত সুঘ্রাণটা তীব্ররূপে নাকে পাচ্ছে সে। সেই নেশা নেশা মাতাল করা অদ্ভুত সুবাস, তার প্রতিটা স্পর্শ যেন বুকের ভেতরে দাপিয়ে বেড়াচ্ছে। পূর্ণতা আবেশের ঘোরে তার হাত দুটোর একটায় জোরে চিমটি কাটে। ব্যথায় অস্পষ্ট শব্দে উফ করে ছেড়ে দেয় পূর্ণতাকে।
ছাড়া পেতেই তার দিকে ঘুরে রেলিংয়ে শরীর ঠেকিয়ে খিলখিল করে হেসে ওঠে পূর্ণতা। চিমটি দেওয়া জায়গাটায় হাত ডলতেই কপট রাগী চোখে তাকায় পূর্ব। ভ্রু দুটো বেজায় কুঁচকানো, তার রাগী মুখটা যেন হাসির ঝলকে আরও রাগান্বিত হয়ে উঠছে। পূর্ণতা তা দেখেই আস্তে আস্তে হাসি থামিয়ে চট করে উদাস হয়ে যায়। পূর্ব হাত ডলতে ডলতে পূর্ণ দৃষ্টিতে এক পা করে এগুচ্ছে ওর দিকে। পূর্ণতা পেছনে রেলিংয়ের উপস্থিতি বুঝতে পারছে। রাঙানো চোখের দৃষ্টিকে প্রচুর ভয় লাগছে ওর। পূর্ব দূরত্ব ঘুচিয়ে রেলিংয়ের দুই পাশে ধপ করে হাত ফেলে, মাঝখানে বন্দি করে ফেলে পূর্ণতাকে। তুমুল বৃষ্টির কারণে পূর্বের দিকে তাকাতেই হিমশিম খাচ্ছে পূর্ণতা। পূর্ব যেভাবে দেখছে নিশ্চয়ই ধাক্কা দিয়ে ফেলে দেবে। আচ্ছা, লাশটা কোথায় রাখবে? টুকরো করবে নাকি জঙ্গলে ফেলে দেবে? কি করবে? নানা উদ্ভট চিন্তার মাঝেই হঠাৎ অকল্পনীয় কাজে মারাত্মক চমকে উঠল পূর্ণতা। শক্ত মাসেলের একটা হাত দিয়ে পেঁচিয়ে ধরল কোমরটা, আরেকটা হাতের বিচরণ চলে গেল গলার কাছে। বৃষ্টির তুখর বর্ষণে সখ্যপূর্ণ সৌহার্দ্যে অষ্টযুগল খুঁজে পেল আরেক তৃষ্ণার্ত অধৈর্যরা। খেয়ালি মস্তিষ্কে বেখেয়ালি চিত্তে উন্মত্ত হলো দুজনের স্পর্শ বদল। অভিমানের পাহাড় গড়িয়ে বৃষ্টির উন্মাদনায় আপ্লুত হলো তৃপ্তিযুগল ভালোবাসা। ওষ্ঠস্পর্শে দীর্ঘতম সময়টায় চোখ খুলল পূর্ণতা। দেখতে পেল মানুষটার বদ্ধ চোখের মায়া। সেই মায়ায় ডুবে গেলে পুনরায় ওঠা মুশকিল, মানুষটার অভিমান সহ্য করার চেয়েও মুশকিল। পূর্ব দিকের দীপ্তিময় সূর্যটা বেশ তেজি হয়ে উঠেছে আজকাল। অসহ্য গরমে গা জ্বালাময় অবস্থা। আজ পূর্ণতা ঠিক করল ভার্সিটিতে যাবে একবার। ওয়াসিফ ভিলা ছাড়ার পর যথেষ্ট ব্যস্ত হয়ে পড়েছে পূর্ব। ওকে বললে যদিও ভার্সিটি নিয়ে যেত, কিন্তু বাড়তি ঝামেলা না করার জন্য সে আয়মানকে কল দিল। হ্যালো দোস্ত, তুই ফ্রি আছিস? বল। একটু ভার্সিটিতে যাব দোস্ত, তুই একটু এসে নিয়ে যাবি যদি তোর আপত্তি না থাকে। কানে কপালে থাবড়ানো দরকার তোর। আপত্তি কোন দুঃখে থাকবে? আসতেছি, রেডি থাক। আয়মানের সুর শুনে আশ্বস্ত ভঙ্গিতে হেসে ফেলল পূর্ণতা। তার বন্ধুটা আবার সুস্থ রূপে কথাবার্তা বলছে। শ্রেয়ার অকাল মৃত্যুর পর টানা 1 সপ্তাহ নির্বাক ছিল আয়মান। বোবার মতো চুপচাপ একাকিত্বের মাঝে নিজের 24 ঘন্টা কাটাত। আজ 1 মাস পর আয়মানের সাথে আগের মতোই সহজ সচ্ছল রূপে যোগাযোগ করছে। পূর্ণতার নতুন ঠিকানা সম্বন্ধে নির্দিষ্ট কিছু মানুষ জানে। পূর্বের পরিবার থেকে আপাতত পূর্বিকা ছাড়া আর কেউই জানে না। এদিকে পূর্ণতার পরিবার থেকে জানে শুধু আয়মান। ঘড়িতে 8:30 বাজতে কানে বাইকের শব্দ এলো। পূর্ণতা চটজলদি দরজা খুলে দেখে আয়মান বাইক থেকে চাবি খুলে পকেটে পুরে এদিকে আসছে। গায়ে পর্তুগালের রোনালদোর জার্সি, কালো জিন্স প্যান্ট, হাতে সিলভার ওয়াচ। বাইকের চাবিটা তর্জনীতে ঘুরাতে ঘুরাতে একগাল হেসে ভেতরে ঢুকে বেডে বসল। 2 হাতের তালুতে ভর দিয়ে কিছুটা পেছনে হেলে বলল, ভাই কই? যেখানে থাকে। এমনি বলস কেন? সকাল 6টা না বাজতেই ফুরুত। ঠিকই আছে, এখান থেকে অফিস যাইতে কতক্ষণ লাগে চিন্তা করছোস? ওইটা তো আর করতি না, করবি হইল ভাই তোরে মূল্য দেয় না ওইটা ভাইবা। রেডি তুই? চল তাহলে। হ্যাঁ চল। পূর্ণতা ইলেকট্রিসিটি সব কিছু চেক করে বাড়ি লক করে বেরিয়ে পড়ল। আজ শাড়ি পরেনি পূর্ণতা। যেহেতু ভার্সিটিতে যাবে তাই নর্মাল সালোয়ার কামিজ পরে গলায় ওড়না এক পাশ দিয়ে সামনে ঝুলিয়ে নিয়েছে। চুলটা উঁচুতে ঝুটি করে হাতে লেডিস ওয়াচ পরে বেরিয়ে পড়ল আয়মানের সাথে। 2 বন্ধু পুরো রাস্তায় আড্ডার ছলে ছলে পৌঁছে গেল ভার্সিটিতে। সবাই পূর্ণতাকে দেখে বেশ অবাক। আজ কতদিন পর পূর্ণতা ভার্সিটি এসেছে। এ নিয়ে পূর্ণতার কিছু ক্লাসমেটও রীতিমতো নানা প্রশ্ন দফায় দফায় করে ফেলেছে। আয়মান ক্লাস অ্যাটেন্ড করতে নিজের ডিপার্টমেন্টের দিকে চলে গেলে পূর্ণতা ক্লাসমেটদের সঙ্গে ক্লাসে এসে বসল। ভার্সিটির সবাই জানে শ্রেয়া মারা গিয়েছে, তাই আগ বাড়িয়ে যেচে কেউ পূর্ণতার কাছে ওর কথা তোলে না। ঐশী মেহতাজের সঙ্গে আপাতত পূর্ণতা বসেছে।
টানা 3টা লেকচার অ্যাটেন্ড করতে বিরক্তিতে যখন গা গুলিয়ে উঠত, তখন শ্রেয়া এসে তাগাদা দিয়ে বলতো, এই পূর্ণতা, বের হস না প্লিজ। আর কত ক্লাস করবি? তুই তো না পড়লেও পারিস। প্লিজ বোন, বের হ। আজ এই কথাগুলো ঐশী ও মেহতাজ বলে ফেলল। অনুনয়ে সুরে যখন তোষামত করতে লাগলো, তখন পূর্ণতা বাধ্য হয়ে ক্যান্টিনে এসে বসল। চিমচাম গঠনের পাতলা দেহের ঐশী, শরীরে হাড্ডি ছাড়া এক ফোঁটা মাংসের অস্তিত্ব আছে কিনা এটা নিয়ে বিরাট সন্দেহ আছে। চুড়ির সাইজ এতটাই ছোট, বাচ্চাদের হাতের সাইজ মিলিয়ে কেনা লাগে। অপরদিকে মেহতাজ এক কথায় রূপবতী, ঠোঁটে লিপস্টিক ও চোখে আইলাইনার ছাড়া বেরোনোটা যেন অসম্ভব। পোশাকও সবসময় ওয়েস্টার্ন ধাঁচের থাকে বিধায় মাঝে মাঝে দারুণ অস্বস্তিতে ফাঁসে পূর্ণতা। কাঁধের উপর রঙিন ফিতা দেখানোটাই যেন ফ্যাশন মেহতাজের। জামা এতটাই ফিটিং পড়ে যে পূর্ণতার বেশ লজ্জা লাগে। কোকের বোতলে স্ট্র ঘোরাতে ঘোরাতে ফোনের দিকে তাকিয়েছিল পূর্ণতা। হঠাৎ মেহতাজ চিকেন শর্মায় এক কামড় দিয়ে চিবোতে চিবোতে বলল, বয়ফ্রেন্ড কল দেবে নাকি? ফোনের দিকে কি দেখছিস? পূর্ণতা স্ট্র ঘোরানো থামিয়ে মেহতাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে দিল, হবু বয়ফ্রেন্ড কল দেয় কিনা সেটাই দেখছিলাম। মেহতাজ থম মেরে তাকালো পূর্ণতার দিকে। টেবিলে কনুই ঠেকিয়ে 2 হাতে শর্মা ধরে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন পৃথিবীতে এমন আশ্চর্যজনক কথা সে আর কখনো শোনেনি। তাড়াহুড়ো করে স্ট্রতে ঠোঁট গুজে একটান মেরে বলল, কি? বয়ফ্রেন্ড আবার হবু হয় নাকি? কি বলছিস তুই? কথার মাঝপথে ছিদ্র করল ঐশী। ছেলে কি এখনো প্রপোজ করেনি? আমি তো শুনেছি তোর নাকি চুটিয়ে প্রেম চলছে। তুই নাকি একটা ছেলের প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে সাইকো ছিলি। এটাই কি সে? পূর্ণতা একই ভঙ্গিতে জবাব দেয়, হ্যাঁ, কিন্তু সাইকো শব্দটা ভুল বললি দোস্ত। আমি একটু ডেসপারেট ছিলাম, কিন্তু সাইকো না। প্রেমে তো একটু আধটু হওয়াই লাগে, তাই না? মেহতাজ ঠোঁট চোখা করে বলল, ও তাই বল। ছেলে কেমন দেখতে? সুন্দর? তুই তো হেব্বি কিউট। তোকে দেখলে আমি নিজেই ক্রাশ খাই। বিশ্বাস কর, আমি ছেলে হলে তোকে সিরিয়াসলি বউ বানাতাম। হাই হাই, কি আবোল তাবোল বলছিস তুই? চুপ যা। আরে সিরিয়াস কিন্তু, তুই তো ওয়াইফ ম্যাটারিয়াল। যে তোকে বিয়ে করবে তার যে কি ভাগ্য হবে। আমার একটা ভাই থাকলে তোকে অবভিয়াসলি ভাবি বানাতাম। তাই হাসছিস কেন? আমি কিন্তু ফাজলামি করছি না। আচ্ছা দোস্ত, একটা কথা জিজ্ঞেস করি? বল। কথা চেপে রাখার স্বভাব অন্তত তোর না। আয়মান কিন্তু খুব চেঞ্জড পূর্ণতা। ওদের মধ্যে কি কিছু নিয়ে তোলপাড় হয়েছিল? ও না, এখন অনেক অ্যাটিটিউড নিয়ে থাকে। আগের মতো কারোর সাথেই আড্ডা ফাড্ডা দেয় না। জোর করলে বলে আমার এসবের টাইম নেই। হাউ এস্টেন্স, আমি পুরোই টাসকি। মেহতাজের সাথে ঐশীও সুর মিলিয়ে বলল, কথা সত্যি কিন্তু। আমি ওর সাথে কথা বলতে গেলেই আমাকে চেনে না এমন ভঙ্গিতে চলে যায়। ও এমন করছে কেন? আইয়ুবের প্রতিটা স্টুডেন্টের সাথে ওর যে খাতির, সেগুলো এখন একদমই নেই। পূর্ণতা চুপচাপ স্ট্রতে ঠোঁট চেপে দুজনের কথা শুনছিল। আয়মানের মতো মিশুক ছেলের জীবনে সবচেয়ে সুন্দর মিষ্টি স্মৃতিটা মাটির নিচে চলে গেছে। এই ব্যাপারে সবাই জানলেও গভীরতম সত্যটা আসলে কেউই জানে না। পূর্ণতা কোকের পরিমাণ আধা করতে স্ট্র ছেড়ে বলল, সবচেয়ে কাছের বন্ধুটা চলে গেছে দোস্ত। আমাকে যতটা হাসি খুশি দেখছিস সবটাই কিন্তু আয়মানের জন্য। আয়মান নিজেকে যেভাবে সামলে নিয়েছে এটাই ওর জন্য পারফেক্ট। রাজীবের পর শ্রেয়ার মৃত্যুর জন্য যে আঘাতটা পেয়েছে এতে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। কথাগুলো শেষ করতেই টেবিলের ওপর থেকে পূর্ণতার ফোনটা বাজতে লাগলো। ইংরেজি অ্যালফাবেটের শর্ট ফর্মে লেখা CPI। ঐশী ও মেহতাজের কৌতূহলী চোখ এখন পূর্ণতার ফোনের দিকে। তারাও শর্ট ফর্মের নামটা দেখে যথেষ্ট উৎকণ্ঠা বোধ করছে পূর্ণরূপটা জানার জন্য। পূর্ণতা ওদের দিকে তাকিয়ে বলল, হবু মশাই দিয়েছে, শর্ট ফর্মটা বলা যাবে না, বুঝলি? আচ্ছা বস, আমি একটু আসছি। পূর্ণতা ফোনটা নিয়ে ক্যান্টিনের ডান কোণার দিকে একটা খালি টেবিলের কাছে চলে গেল।
কানে ফোন রেখে চেয়ার টেনে বসতেই 1 কাপ কোল্ড কফির অর্ডার করল। ফোনের ওপাশে নিঃশব্দ। 1 মিনিট 34 সেকেন্ড ওভার হয়ে গেছে। পূর্ণতা প্রচুর উৎসুক হয়ে আছে কণ্ঠটা শোনার জন্য। ঠোঁট কামড়াচ্ছে দাঁত চেপে। নীরবতা সহ্য করতে না পেরে পূর্ণতাই আগ বাড়িয়ে বলল, কমরেড সাহেব কি চুপ করে থাকার জন্য কল করেছে? এবার ওপাশ থেকে গম্ভীর সুরটা ভেসে এলো, থাপ্পড় মারব। ওই নামে ডাকতে বারণ করেছি না? আমাকে জানালে কি ভার্সিটিতে রেখে আসতাম না? পূর্ণতা জোর গলায় কিছু বলবে, হঠাৎ ওয়েটার বয় এসে কোল্ড কফি সার্ভ করে গেল। মগের হ্যান্ডেলে তর্জনী ও মধ্যমা আঙুল পেঁচিয়ে কফিতে মৃদু চুমুক দিল পূর্ণতা। এরপর ঠান্ডা কণ্ঠে বলল, তুমি ব্যস্ত ছিলে তাই বলিনি, এজন্য আয়মানের সাথে ভার্সিটিতে এসেছি। লেকচার অ্যাটেন্ড করে ঠিকঠাক মতো বাসায় যাও, আর ফোনের দিকে তাকিয়ে থেকে সময় নষ্ট করবে না। আমি আর কল করব না, একটু ব্যস্ত। কেন? এত দেমাগ কেন তোমার? আমার খোঁজ নিতে তোমার কষ্ট লাগে? এক কাজ করো না, তোমার দলের যে হাইপদের নেতারা আছেন তাদের থেকে একজনের মেয়েকে চুজ করে বিয়ে করে ফেলো। ওখানেই সংসার করো, সমস্যা কি? 4 বিয়ে যেখানে মৌকুব সেখানে আরেকটা করলে তোমার তো সময়টা ভালোই কাটবে, ঠিক না? তুমি কি পা পিছলে মাথায় ব্যথা পেয়েছো? না তো, পিছলাবো কেন? তুমি তো পারো না ফ্লোরের মধ্যেও ফোম বিছিয়ে দাও। পরে যে একটু ব্যথা পাবো সেটারও তো চান্স নেই। ইউ আর বিহেভিং লাইক ইনসেন পূর্ণতা। বাহ, আমার নাম উচ্চারণ করে ধন্য করলেন জাহাপানা। আপনি তো বাইরে বেরুলে ভুলেই যান আপনি এখন বিবাহিত। আমার যে একটা সুন্দর নাম আছে পূর্ণতা কবি, সেটা বলেও ডাকতে পারেন। পারেন না? নিজেকে দিন দিন আকর্ষণীয় কোন কারণে বানাচ্ছেন তা তো বুঝতেই পারছি। সমস্যা নেই, আপনি ইচ্ছে মতো বিয়ে করুন, কিন্তু হ্যাঁ, করার আগে আমার গ্লাসের পানিতে একটু পটাশিয়াম সায়ানাইড ঢেলে দিয়েন, শান্তিতে যেন মরতে পারি। আপনি। পূর্ণতা কথা শেষ না করতে কানে কট করে কেটে যাওয়ার শব্দ হলো। পূর্ণতা আশ্চর্য হলেও কফিতে চুমুক দিয়ে ঐশীদের টেবিলে ফিরে এলো। ওরা দুজন যার যার প্রেমিক পুরুষের সাথে চ্যাটিং করছে। পূর্ণতাকে আর নজরে একবার দেখে ঐশী জিজ্ঞেস করল, তুই কি ব্যাটাকে ঝাড়লি নাকি পূর্ণতা? অত রাগ নিয়ে যে কথা বললি? আরে না, আমি কি রাগ দেখাবো? সেই তো রাগ। রাগ দেখিয়ে ফোন কেটে দিল। মেহতাজ হঠাৎ ফোন ঘুরিয়ে ওদের দেখিয়ে বলল, দেখ, ছেলেটার নাম হাবিব। দেখতে সুন্দর হলেও ছেলেটা গাঁজাখোর। এমন কোনো নেশাদ্রব্য নেই যা সে খায়নি, কিন্তু চেহারা দেখলে কেউ বলবে এটা এমন উইট খায়। লিপো দেখ, একদম সাদামাটা। বেনসন টানলেও তো কালো হওয়ার কথা, অথচ ঠোঁটের দিকে তাকালে সবাই ধাপ্পা খাবে। কত মেয়ের সাথে বেড শেয়ার করেছে এটা মেবি কেউ বলতেও পারবে না। প্রচুর ধীরিঙ্গিবাজ ছেলে। পূর্ণতা ও ঐশী ছবিটা ভালোভাবেই পর্যবেক্ষণ করল, যাতে ঠিক তালে মাতাল। মূলত হাবিব ছেলেটা এমনই। হঠাৎ আলোচনার পসরা উঠলে ঐশীও ফোনের গ্যালারি ঘেটে একটা ছবি পেশ করল। পরিচয় দিল ছবিটা যার, সে ওর প্রেমিক পুরুষ। মেহতাজ চোখ দুটো বিশাল বড় করে আশ্চর্য হয়ে গেল। একবার ফোনের দিকে তো আরেকবার ঐশীর দিকে অনবরত তাকাতে লাগলো একই ভঙ্গিতে। পূর্ণতা এতক্ষণ খেয়াল না করলেও হঠাৎ কি যেন ভেবে খপ করে ফোনটা ধরে ছবির দিকে ভ্রু কুঁচকে তাকালো। ঐশী বিশ্বজয়ীর হাসির মতো হেসে দিয়ে বড়াই করার মতো ভঙ্গিমায় বলতে লাগলো, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, পলিটিক্স করে, আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। একদিন মনে হয় বলেছিলাম আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। এরপর কি করেছে জানিস? বলতেও লজ্জা করছে, তাও বলি শোন। এক গাদা 10টা বিরিয়ানির প্যাকেট সে এনেছে। আমাকে দেখে কি মনে হয় আমি একটার বেশি খেতে পারবো? পরে কাজের বুয়াদের সবগুলো প্যাকেট বন্টন করে দিয়েছি। আরেক দিন কি করেছে শোন। আমার খুব মুড সুইং চলছিল, কিচ্ছু ভালো লাগছিল না। ওনা কিভাবে যেন বুঝতে পেরে আমার জন্য দারোয়ানের কাছে এক ঝুড়ি চকলেট রেখে গেছে। কি জ্বালা একবার ভাব। পূর্ণতার ঠোঁট চেপে নিজেকে হাসির প্রবণতা থেকে সংযত করছে। টেবিলের নিচে থাকা হাতটা ওড়নায় মুচলেকা করে নিজেকে হাসি থেকে কন্ট্রোল করছে।
মায়ের কাছে খালাম্মার গল্প। পূর্ণতা হো হো করে গলা ফাটিয়ে হাসতে ইচ্ছে করছিল। এই ছবির মালিকের রিয়েল ক্যারেক্টার জানলে ঐশী 7 তলা ছাদ থেকে লাফ দিয়ে বলবে, না, এ হতে পারে না। পূর্ণতা হাসি চেপে স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, এই ছেলের নাম ওয়াসিফ পূর্ব না? হ্যাঁ হ্যাঁ, সবাই তো এক নামেই চেনে। পূর্ণতা ফিসলে হেসে ওদের থেকে সৌজন্যমূলক বিদায় নিয়ে ভার্সিটির অডিটোরিয়াম রুমে চলে গেল। যাওয়ার সময় পূর্ণতা বেশ ছোটখাটো একটা জটলা দেখল সেদিকে। ওখানে কিছু মেয়ে হইচই করে ফুর্তিতে যেভাবে লাফায় সেভাবে রিয়াকশন দিচ্ছে। আয়মান সেখানে উপস্থিত থাকলে পূর্ণতা আয়মানকে দেখে হাত নাড়িয়ে ইশারা করতেই চটপট দৌড়ে এসে আয়মানের বিপরীত বেঞ্চে বসে পড়ল সে। আয়মান ভাবগাম্ভীর্য ভঙ্গিতে বেঞ্চের উপর নোট বিছিয়ে আজকের লেকচার টুকে নিচ্ছে। পূর্ণতা ব্যাগটা লো বেঞ্চে রেখে দুটো কোকের বোতলের একটা আয়মানের দিকে বাড়িয়ে দিল। আরেকটার মুখ খুলে খেতে লাগলে আয়মান এক নজর পূর্ণতার দিকে তাকিয়ে তারপর লেখার দিকে উদ্বুদ্ধ হলো। প্রসন্ন গলায় বলল, ভাই তোরে খোঁজে। শুনতে দেরি, চকিত ভঙ্গিতে একটু কোক ছিটকে কোলে পড়তে দেরি না। পূর্ণতা হড়বড় করে বলে উঠল, কার ভাই? কোন ভাই? কে আমাকে খোঁজে? তোর জামাই গেটের বাইরে গাড়ি থামিয়ে রেখেছে। মেয়েগুলোর চিল্লাহল্লা দেখেও বুঝিস না? আশ্চর্য, উনি কি কোনো সেলিব্রিটি? এভাবে লাফালাফির তো মানে বুঝি না দোস্ত। তোর কপাল ভালো নাকি সেটা আগে গিয়ে চেক কর। আমারে হুদাই বকলো তোর কথা শুনিয়ে। ভালো কথা, তোর ফোন কই? কল দিলে ধরস না কেন? হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে তাড়াতাড়ি ব্যাগে হাত দিয়ে সাইলেন্ট ফোন অন করে দেখল আয়মানের কল। সেই সাথে হৃদয় কাঁপানো কয়েকটা মেসেজ। পূর্ণতা ঢোক গিলে আয়মানের দিকে তাকালো। দোস্ত আসি, বেঁচে থাকলে আবার দেখা হবে, দোয়া করিস একটু। দোয়া চাইলি? যা দোয়া দিলাম, তাড়াতাড়ি আমার বৌমাকে দুনিয়ায় আন। পূর্ণতা কপাল কুঁচকে কিছুক্ষণ অবুঝের মতো তাকিয়ে থাকতেই হঠাৎ কথার সমীরণ মিলিয়ে হতবম্ব কায়দায় বলল, তুই ইয়ার্কি করার আর জায়গা পাস না। আগে তোর ছেলে দুনিয়ায় আন। বদমাইশ, ফাজিল, কি বড় বজ্জাতের বজ্জাত, ছি। পূর্ণতা হনহন করে চলে গেলে আয়মান ফিক করে হেসে দিতেই আবার উদাস হয়ে গেল। কলম ধরার হাতটা আর চালাতে পারল না সাদা অফসেট পেপারে। তাকিয়ে রইল নোটগুলোর দিকে। এমনই সময় হুট করে ঝড়ের গতিতে কেউ দৌড়ে যেতেই বেঞ্চে ধাক্কা লেগে আয়মানের নোটগুলো নিচে পড়ে গেল। আয়মান তিরিক্ষি মেজাজে চিল্লিয়ে কোন কানার বাচ্চারে এমন বলতেই হঠাৎ থমকে গেল। মিষ্টি কণ্ঠে একটা মেয়ে কানে হাত দিয়ে সরি সরি বলতেই বাক্য পূর্ণ করল। আয়মান ভাইয়া, আমি সত্যি দেখিনি। আপনি তো সিনিয়র, প্লিজ আমাকে মাফ করুন। আই এম সরি ভাইয়া, প্লিজ। হলুদ স্কার্ট, সাদা ফুলহাতা টপস, গলায় সাদা ওড়না পেঁচিয়ে বুকের দুই পাশে ঝুলিয়ে রাখা, মাথার সিথি মধ্যভাগে তুলে চুল দুই খণ্ডে সামনে এনে ছেড়ে দেওয়া। তেজালো সূর্যের কিরণ এসে মুখের উপর পড়তেই ঝলমল করে উঠছে কেশবহুল। ডান দিকে কাঁধের উপর বাদামি ফিতার ব্যাগ ঝুলছে। সরু একফালি গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া, যেখান থেকে অনুশোচনার অনুকম্পন চলছে। চোখের ভেতর আস্ত একরাশ মুগ্ধতা, গাল দুটো ফোলা ফোলা। হঠাৎ আয়মানকে আরেক দফায় চমকে দিয়ে অপরিচিত মেয়েটা একটা অভাবনীয় কাজ করে ফেলল। আয়মান হতবাক। ভার্সিটির সামনে ছোটখাটো জটলা, রাস্তার অপোজিট গাড়িটি যেন সকল মেয়ের আকর্ষণ। পূর্ণতা গুটি গুটি পায়ে ভিড় ঠেলে বাইরে এসে রাস্তায় পা দিতেই হাতের সেলফোনটা ভাইব্রেট হলো। আর চালালো না পূর্ণতা। ফোনের দিকে নজর রেখে স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়িয়ে দিতেই দেখল একটা নতুন মেসেজ। পিকে রিক্সা অ্যান্ড কাম অ্যাট বসুন্ধরা হল। পূর্ণতা স্পষ্ট বুঝতে পারল পূর্ব এখানেও পাবলিকের সামনে লুকোচুরি করে দেখা করতে চলে এসেছে। মেসেজটা পড়া শেষ হতেই স্থির থাকা গাড়িটা শো করে চলে গেল। উপস্থিত জটলার মধ্য দিকে হতাশার শ্বাসফোঁস করে বেরিয়ে এলো। মেয়েদের কানাঘুষো চলছে। ওয়াসিফ পূর্ব এখানে কেন এসেছে? প্রিন্সিপালের সাথে কোনো জরুরি কথা ছিল নাকি অন্য কোনো কারণ?
কানাঘুষো রেশ আর বাড়তে পারল না। কয়েক মিনিটের ব্যবধানে আস্তে আস্তে ভিড় কমে গেলে পূর্ণতা একটা রিক্সা ডেকে কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে রওনা দিল। রিকশার হুড়োস্থিতেই পূর্ণতা গুটিসুটি হয়ে বসেছিল, কিন্তু বারবার একটা বাইকের শব্দ তার কানে আসছিল। একবার, দুইবার, তিনবার পর্যন্ত সে খেয়াল করে একটা বাইক তার পিছু পিছু ফলো করে আসছে। রিকশা যেই দিকে বাঁক নেয় বাইকটাও সেই দিকে মোড় ঘোরায়। প্রচণ্ড অস্বস্তি হলেও হঠাৎ ভয় করতে শুরু হলো ওর। জীবনেই প্রথম পূর্বের কর্মক্ষেত্রের দ্বারা নিজের ক্ষতি হওয়ার আশঙ্কার ভয় পেল। পূর্ণতা রিকশাওয়ালাকে তটস্থ কণ্ঠেই বলল, মামা, রিকশা একটু জোরে চালান। আচ্ছা আফা। কিন্তু রিকশা যে স্পিডে চলে তাতে ওই বাইকটা যে কোনো সময় ওভারটেক করতে পারবে, সেই সম্বন্ধে হিতাহিত জ্ঞান আছে পূর্ণতার। শুকনো গলায় ঢোক ফেলে তাড়াতাড়ি ব্যাগ থেকে মোবাইলটা বের করলো। রিকশার পেছনে যে খালি অংশটা থাকে সেখান দিয়ে দেখলো বাইকারের মুখটা কালো হেলমেটে ঢাকা। ওই দৃশ্য দেখে আর সামলাতে পারল না পূর্ণতা। যতটা তাড়াতাড়ি সম্ভব সে কল করলো আয়মানকে। আয়মান এদিকে ফোন রিসিভ করছে না। এমনটা কখনোই হয় না। পূর্ণতা এবার বাধ্য হয়ে পূর্বের নাম্বারে ডায়াল বসালো। রিং বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। পূর্ণতা পাগলের মতো তাগাদা দিতে লাগলো রিকশাওয়ালাকে। রিকশাওয়ালা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, এটা পিলেন না আফা, এটা রিকশা। আপনি এত চিল্লাইলে এটা আর জোরে চলতো না। পূর্ণতার মাথায় শুধু সেদিনের রাতের ট্রাকটার কথা মনে পড়ছে। সে সময় তো পূর্ব পাশে ছিল তাই উদ্ধার হতে পেরেছে, কিন্তু আজ যে কেউ নেই। এই মুহূর্তে কিছু হলে কে বাঁচাবে? বসুন্ধরা হলের সামনে পৌঁছে ভাড়া চুকিয়ে অপেক্ষা করতে লাগলো পূর্ণতা। আশেপাশে কোনো মানুষ নেই। হলটা দীর্ঘ সময় যাবৎ ঘাটা পড়ে আছে। পূর্বের গাড়িও কোথাও দেখা যাচ্ছে না। রিকশা থেকে নামার পর হঠাৎই যেন উধাও হয়ে গেছে বাইকটা, আর দেখা সম্ভব হয়নি। মনে মনে পূর্বকে ভয়াবহ ভাষায় কথা শোনাচ্ছিল পূর্ণতা, কিন্তু সেই সাথে আকুল হৃদয়ে তীব্র উৎকণ্ঠায় পূর্বকে এসে পাশে চাচ্ছিল। এই মানুষটা যতক্ষণ সামনে থাকে মন, হৃদয়, আত্মা ততক্ষণ যেন শান্তিতে ডুবে থাকে। কোনো অজানা কারণে আর পারিপার্শ্বিক ব্যাপারে ভয় লাগে না। দুপুরের উত্তপ্ত সূর্যের দাপটে ঘেমে বেশ ভিজে যাচ্ছিল পূর্ণতার কপাল। কানের দুই পাশ থেকে অবিরত ধারায় ঘাম চুইয়ে পড়ছিল। ছলছল করে উঠছিল পূর্ণতার চোখ। রাগে হাতের মুঠোয় ওড়নার প্রান্তদেশটা মুচলেকা করছিল। আজ পূর্বকে কঠিন ভাষায় বলেই দেবে সে অন্য 10টা সম্পর্কের মতো স্বাভাবিক হয়ে বাঁচতে চায়। মানুষের ভয়ে ও রাজনৈতিক শত্রুতার জেরে সে নিজের খুশিতে মাটি দিতে চায় না। পূর্বের অর্ধাঙ্গিনী হিসেবে স্বীকৃতি পেতে চায় জনতার কাছে। এতে যদি একদল ক্ষতি করার জন্য উন্মুখ হয়ে থাকে, পূর্ণতা সেটাই মাথা পেতে নেবে, কিন্তু চোখ নিচু করে বাঁচতে পারবে না সে। ভাবনার চিন্তাপোহরে হঠাৎই বিচ্ছেদ ঘটিয়ে পূর্ণতার অজানা ভয়টা আবারও কামড়ে ধরল বুকে। পূর্ণতা আশ্চর্য দৃষ্টিতে আগমন বাইকটার দিকে তাকিয়ে আছে। দুম করে তার পায়ের কাছে বাইকটা থামতেই পূর্ণতার হাত থেকে ফোনটা অজান্তেই পড়ে গেল। বাইক থেকে নামতে নামতে হেলমেটে 2 হাত দিল ছেলেটা। পূর্ণতার সরু দৃষ্টিতে ছেলেটার কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। হেলমেট খুলে মাথা মৃদু ঝাঁকানি দিয়ে মিররে হেলমেট ঢুকিয়ে রাখতেই পূর্ণতার চোখ ছানা বড়া। না চাইতেও সে কপাল ভীষণ কুঁচকে চেঁচিয়ে উঠল, তুই? অপ্রত্যাশিত ব্যক্তিটা পায়ের কাছ থেকে ফোনটা তুলে পূর্ণতার হাতে ধরিয়ে বলল, হ্যাঁ আমি। অবাক হলি? তুই এখানে কি করে? কিভাবে সম্ভব? এতক্ষণ তুই আমাকে ফলো করেছিস রাজীব? হ্যাঁ করছিলাম, কিন্তু অনুমতি নিয়েই ফলোটা করছিলাম। আচ্ছা বল, কেমন আছিস? কি অবস্থা তোর? ছোট থেকে বড় হওয়া বন্ধুটা যখন নোংরা একটা কাজ করে তখন তার মুখটা দেখতেও প্রচণ্ড ঘেন্না করে। পূর্ণতার এখন সেটাই অনুভব হচ্ছিল। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে রাজীবের উদ্দেশ্যে সে বলল, তুই আমার সামনে থেকে চলে যা রাজীব, প্লিজ বিদায় হ সামনে থেকে। কুল পূর্ণতা, আমি আর আগের মতো নই। শুধু 2 মিনিট কথা বলতে এসেছি এখানে। তোর সাথে কোনো প্রকার কথা নেই, চলে যা বলছি।
তুই তো এখন বিবাহিত পূর্ণতা, অন্যের অধিকার। তবুও কেন আমাকে দেখে এমন ব্যবহার করছিস? প্লিজ একটা সুযোগ দে কিছু বলার। তুই কিচ্ছু বলবি না, এক্ষুনি বিদায় হ বলছি, নইলে আমি সত্যি সত্যি পূর্বকে ডেকে তোর গলা নামিয়ে ফেলবো। তোর পূর্বই আমাকে পারমিশন দিয়েছে কথা বলার, একটু তো শোন, আমি শুধু 2 মিনিট ভিক্ষা চাচ্ছি। পূর্ণতা প্রচণ্ডরূপে অবাক হলেও সেটা পুরোপুরি ভেতরে দমিয়ে রাখল। আপদগ্রস্ত অবস্থা থেকে পরিত্রাণ পাওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাই রাজীবকে বলতে সুযোগ দিল পূর্ণতা। রাজীব গলা খাকারি দিয়ে বাইকের সাথে হেলে দাঁড়ালো, প্রসন্ন গলায় বলল, দোস্ত, আই অ্যাম সরি। আসলে সেদিন তোর সাথে যে আচরণ করেছি তার জন্য অবশ্যই মাফ নেই, কিন্তু তুই প্লিজ আমাকে ক্ষমা কর। আজ আমি সত্যি তোর সামনে আসতাম না। পূর্ব ভাইয়া আমাকে অনুমতি দেবে সেটাও জানতাম না। আমি তো ভেবেছি ভাইয়া বোধহয় আমাকে বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে শুধু দুটো পা ভেঙে 6 মাসের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। আমাকে জানে মারেনি। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি, কিন্তু আব্বু আম্মুর সাথে আর যোগাযোগ রাখিনি। কিভাবে রাখতাম বল? লজ্জায় আমি কথা বলার সাহস পেতাম না। তোকে ভালোবাসতে গিয়ে কখন যে হিংস্র হয়ে উঠি সেটা আমি জানতাম না। আজই রংপুর থেকে ফিরলাম দোস্ত, ওখানে একটা এনজিওতে আপাতত জব করছি। ভাইয়ার রেফারেন্সে ভাঙাচোরা আইডেন্টিটি নিয়ে ক্যারিয়ার বিল্ড আপে মনোযোগ দিয়েছি। দোয়া করিস দোস্ত। একটা স্কলারশিপ পেলে অ্যাব্রোডে চলে যাব, দেশেই থাকবো না। রাজীব যত কথার পাল্লা বড় করছিল ততই যেন অবাকের চরম সীমায় পৌঁছাচ্ছিল পূর্ণতা। রাজীবের নিখোঁজ অবস্থা সম্বন্ধে পূর্ণতা জানত ঠিকই, কিন্তু পূর্বযোগে সহি সালামত সব কিছুর বন্দোবস্ত করে বাঁচিয়ে রাখবে তার ধারণার বাইরে ছিল। অদ্ভুত কারণে পূর্ণতার চোখ বেয়ে পানি ঝরছিল। সেটা পূর্বের প্রতি উদারমনার জন্য নাকি অন্য কিছুর বাসনায় ঝরছিল জানা নেই। মাথা নুয়ে মাটির দিকে তাকিয়ে পূর্বের সূক্ষ্ম ইতিবাচক ভাবনার প্রতি মুগ্ধ হচ্ছিল এইটুকু বুঝতে পারছিল পূর্ণতা। আচ্ছা, মানুষটা ইচ্ছে করে প্ল্যান বানিয়েছে কেন? রাজীবের সাথে দীর্ঘদিনের মনোমালিন্য উপড়ে ফেলতেই এই পরিকল্পনা করেছিল। রাজীব আরও বলতে লাগলো, তুই খুব ভাগ্য নিয়ে জন্মেছিস পূর্ণতা। মানুষটা তোর জন্য কি করে সেটা আন্দাজ করতে তোরও বেশ সময় লাগবে। মানুষটার শৃঙ্খলাবদ্ধ জীবন তোকে ঘিরেই চলে দোস্ত, সামলে নিস। কখনো খোলস দেখে ভেতরের সুপ্ত ব্যক্তিত্ব বিচার করিস না। রাজীব একগাল হেসে পূর্ণতার ধুলো ভরা ফোন মুছে হাতে ধরিয়ে দিল। নির্লিপ্তে বাইকে উঠে হেলমেট পরতে লাগলো রাজীব। পূর্ণতার অশ্রুমাখা দৃষ্টি তখন রাজীবের দিকে। রাজীব বাইকে চাবি ঘুরিয়ে হ্যান্ডেল চাপতে ডানে মুখ ফিরিয়ে হেলমেটের মুখ খুলে বলল, আজ আমি সবচেয়ে বেশি খুশি পূর্ণতা। বিশ্বাস কর দোস্ত, বুকের উপর থেকে কয়েক টন পাথর যেন নেমে গেছে। কি যে শান্তি লাগছে। অনেক দিন পর আজ শান্তিতে ঘুমাতে পারবো। আল্লাহ আমাকে দ্বিতীয় সুযোগ যে দেবে তা অভাবনীয় ছিল। আলহামদুলিল্লাহ দোস্ত। পূর্ব ভাইয়ার জন্য এতদিনের সব দ্বিধা দূর করে ফেলেছি। শান্তিতে মরতেও পারবো। আসি রে, আয়মানের সাথেও দেখা করে আসি। আয়মান ভাইয়া প্লিজ, আপনি হাইপার হবেন না। আমি সত্যি না বুঝে কাজটা করে ফেলেছি। আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে মেনে নেব। আয়মান এই কথা শুনে আরও 2 ধাপ ক্ষেপে গেল। চুরির চুরি আবার সেনা চুরি, ঠাটিয়ে 2 গাল বাজিয়ে দিতে ইচ্ছে করছে ওর। আয়মান মুখ গোমরা করে ফ্লোরে হাঁটু ঠেকিয়ে নোট পেপারগুলো জড়ো করতে লাগলো। মেয়েটা লজ্জায় আর দাঁড়াতে পারছিল না। সে জানে সিনিয়র ভাইদের সাথে পাঙ্গার পরিণাম সত্যিই ভয়াবহ হয় যদি র্যাকট্যাগ দেয়। মেয়েটাও চট করে নোটগুলো গুছিয়ে দিতে লাগলো। আয়মান এক নজর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার মনোযোগ দিল নোট উঠাতে। সবগুলো কাগজ উঠানো শেষ হলে মেয়েটা হাসি মুখে তার হাতের পেপারগুলো বাড়িয়ে দিল। আয়মান খপ করে সেগুলো ছিনিয়ে নেওয়ার মতো টান মারল। মেয়েটা আরেকবার অপরাধী মুখে বলে উঠল, আয়মান ভাইয়া, আপনি কি আমায় ক্ষমা করেছেন? দেখুন, আমি সত্যি কাজটা দেখে করিনি।
আমার ফ্রেন্ডরা একজন পলিটিশিয়ানকে দেখে প্রচণ্ড হইচই করছিল। লোকটাকে দেখার জন্যই যাচ্ছিলাম, তখনই আপনার হয়েছে। ব্যাস ব্যাস, যেতে পারো। সিরিয়াসলি, সত্যি যাব? আপনি কি র‍্যাগ দেবেন না? মেয়েটার কপটভাবে উত্তর দেওয়াটা প্রচণ্ড বিরক্তির উদ্রেক লাগছিল। আয়মান মুখ গম্ভীর রেখেই বলল, আমি র‍্যাগ দেওয়ার জন্য সিনিয়র হইনি, যেতে পারো। দয়া করে চোখ কান খোলা রেখে হাঁটাচলা করবে। আজ আমার জায়গায় শরীফদের দলের কেউ হলে এতক্ষণে নাকানি চুবানি খেতে হতো। মেয়ে মানুষ, তাই সাবধান করছি, চলে যাও। মেয়েটা খুশি হলো আয়মানের ব্যবহারে। আগ বাড়িয়ে বিপদ সম্বন্ধে কোনো ছেলে সতর্ক করে না সহজে। যারা করে তাদের মন যেমন স্বচ্ছ তেমনই কোমল। আয়মানের প্রতি দারুণ ইমপ্রেস হলো মেয়েটা। ছোট্ট করে থ্যাংক ইউ বলতেই হঠাৎ দরজার মুখ থেকে কেউ ডেকে উঠল, সাবিহা, আর কত দাঁড়িয়ে থাকবি? ক্যান্টিনে আসবি না? আয়মান লো বেঞ্চে বসতে বসতে দরজার পাত্তাহীন দৃষ্টিতে তাকালো। 4-5টা মেয়ের দল নিশ্চয়ই একে একে সাবিহা বলে ডাকছে। তাহলে এই মেয়েটির নাম সাবিহা। ডাকাডাকি শোরগোল বেড়ে যেতেই সাবিহা পা চালিয়ে যেতে লাগলো বাইরে। তখনই আয়মান কিছু মনে পড়ার ভঙ্গিতে পেছন থেকে ডেকে উঠল, এই সাবিহা। ডাকতে গিয়ে নিজের গলার স্বর শুনে বেশ চমক খেল আয়মান। একটা অপরিচিত মেয়ের জন্য এতটা কর্তব্যপরায়ণ হওয়ার কারণ ঠিক বুঝে উঠতে পারল না। সাবিহা ডাক শুনে ততক্ষণে আয়মানের পানে চেয়ে আছে। আয়মান হাঁসফাঁস করতেই সাবিহার দিকে দৃষ্টি দিয়ে বলে, তোমার কলমটা কাইন্ডলি তুলে নাও। ধাক্কার কারণে হাত থেকে কলমটা বেঞ্চে পড়েছে। নেক্সট টাইম হাত পাও সচল রাখবে। আকাশে সূর্যের তেজ বড্ড প্রখর। শো শো করে বাতাস বইলেও তা যেন আগুনের শিখার মতোই উত্তপ্ত। দাপুটে রৌদ্রের কারণে পূর্ণতা হলের সিঁড়িতে বসে পড়েছে। পূর্ব এখনও আসেনি। কেন আসেনি সেটা ফোন করেও জানা সম্ভব হয়নি। পূর্ব সবসময়ের মতোই কল রিসিভ করেনি। বহুদিন পর পূর্ণতার মন বেশ শান্ত হলেও চোখের অবস্থা অবসাদগ্রস্ত। শ্রেয়াকে খুব মনে পড়ছে ওর। সেই হাসিমাখা সহজাত মুখটা আনমনেই ভেসে বেড়ায়। চোখের কার্নিশে হুট করে অশ্রু জমায়। মনে মনে পূর্ণতা ওড়ায়, শ্রেয়া, তোকে খুব মনে পড়ছে দোস্ত। আজ রাজীবের সাথে সব হিসাব চুকে গেল। তুই যদি একবার দেখার সুযোগ পেতি, পারলি না রে। সারা জীবনের জন্য আক্ষেপ থাকবে। আমরা 4 জন আর কোনোদিনও আগের মতো হতে পারবো না। ছোটবেলায় সে 4 বন্ধুগুলো আর একত্র হব না। আচ্ছা, আমরা না নিজেদের মধ্যে ওয়াদা করেছিলাম আমরা সব সময় একসাথে থাকব? আজ সেই ওয়াদা কোথায় গেল দোস্ত? বন্ধুত্ব যত পুরনো হয় বন্ধন ধীরে ধীরে ভেঙে যায় কেন? তুই চলে গেলি পরপারে। রাজীব হারিয়ে যাবে ভিনদেশে। আয়মানকে গম্ভীর বানিয়ে দিলি। আমাকে একা করে সবাই যার যার মতো মুখ ঘুরিয়ে চলে গেলি। জানিস, সময়ের চেয়ে ভাগ্য খুব নিষ্ঠুর। সময় একইভাবে চলতে থাকলে ভাগ্য কখনো এক রেখায় চলে না। আমরা 4 জন আজ 4 সীমানায় চলে গেছি। চাইলেও আর পুরনো দিন ফিরে পাবো না। আজ খুব করেই মনে পড়ছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। হাঁটুতে মুখ গুজে শব্দহীন পরিবেশে অস্থির চোখ দুটো গাল ভিজিয়ে পানি ফেলছিল। মন খারাপের কারণ না থাকলেও কারণ ছাড়াই খারাপ হতে বাধ্য। মানুষের জীবনে ঈষৎ পরিবর্তন মানা যায়। কিছু অবস্থার পরিকল্পনা পূর্বজ্ঞানে বোঝা যায়, কিন্তু হুট করে সব কিছু এলোমেলো হয়ে হারিয়ে গেলে সেগুলো মানা বড্ড দায়। নিস্তব্ধ সময়ে হঠাৎ মাথায় হাতের স্পর্শ অনুভব করল পূর্ণতা। হাঁটু থেকে মুখ তুলে তাকিয়ে দেখল তার কাঙ্ক্ষিত মানুষটাকে। সব সময়ের মতো মুখটাকে সার্জিক্যাল মাস্কে ঢেকে রেখেছে। পূর্ণতা ঝটপট দাঁড়িয়ে পড়লে পূর্ব ওর দিকে রুমালটা বাড়িয়ে বলে, চোখ মোছো। বাচ্চাদের মতো কাঁদতে নেই, আসো। পূর্বর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতেই পূর্ণতা রুমালটা আনমনে হাতে নিল। পূর্ব পা ঘুরিয়ে চলে যেতেই হাত দিয়ে ইশারা করল রাস্তার ওপাশে থাকা গাড়িতে ফটাফট উঠতে। গাড়িটা কখন এসে রাস্তার ওপাশে থেমেছে একটুও জানা নেই পূর্ণতার। পূর্ব গাড়ির পেছনের সিটে বসতেই দরজা খোলা রেখেছে পূর্ণতার জন্য।
পূর্ণতাও এক পা দুই পা কয়েক পা এগিয়ে গাড়িতে বসে দরজা টেনে নিল। সামনের সিটে স্টিয়ারিংয়ে হাত রেখে ড্রাইভার বসা। পূর্ণতা চাইলেও পারছে না পূর্বকে একটু জড়িয়ে ধরতে। প্রচণ্ড অসহ্য লাগছে। কি করবে? মুখ ফুটে বলবে, নাকি ড্রাইভারকে একটু বাইরে যেতে বলবে? হঠাৎ চিন্তার দোটানায় ছেদ ঘটিয়ে পূর্ব ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল, এখান থেকে চায়ের স্টল কত দূর? 10 মিনিট। এক কাজ করুন, স্টল থেকে কয়েক কাপ চা খেয়ে চাঙ্গা হয়ে আসুন। ড্রাইভার ফিসলে হাসি দিয়ে সিট বেল্ট খুলল। তার বস কোয়ান্টিটি টাইমের জন্য প্রাইভেসি চাচ্ছে, সেটা ভালোভাবেই বুঝতে পারছে সে। তাই চুপচাপ গাড়ি থেকে নেমে উদাস ভঙ্গিতে যাত্রা দিল স্টলের দিকে। ড্রাইভারটা কিছু দূর চলে গেলে পূর্ণতার দিকে ঘুরে জানালায় পিঠ লাগিয়ে কানের দুই পাশে হাত দিল পূর্ব। মাস্কটা খুলতে খুলতে বলল, ওভাবে কাঁদছিলে কেন? আমি দেরি করেছি বলে কাঁদছিলে, নাকি অন্য কোনো কারণ ছিল? পূর্ণতা মাথা নিচু করে কোলের উপর রুমাল নিয়ে গুটি পাকাচ্ছিল। পূর্বের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ভুলগুলো যদিও ইচ্ছা করে না, কিন্তু ছোট্ট মনটা দুমড়ে মুচড়ে ভেঙে আসছিল। পূর্ব মাস্কটা এক হাতে পকেটে ঢোকাতে অন্য হাতে পূর্ণতার হাত টেনে আঙুলের ভাঁজে মিলিয়ে ধরল। পূর্ণতা তখনও মাথা নিচু করেই আছে। পূর্ব একটু কাছে এসে পূর্ণতার মুখটা নিজের দিকে জোরপূর্বক ঘুরিয়ে নিল। কপালের চতুর্পাশে ঘেমে গলার কাছে টপ টপ করে পানি পড়ছে পূর্ণতার। পূর্ব এক পলক দেখতে সামনের সিট থেকে টিস্যুর বক্স টেনে এক গাদা টিস্যু নিল। বাম হাতে টিস্যুর কুণ্ডুলি পাকিয়ে পূর্ণতার মুখ মুছতে থাকলে ডান হাতটা সামনে বাড়িয়ে এসির সুইচটা টিপে দেয়। পূর্ণতার থুতুনি উঁচিয়ে চোখ ছোট ছোট করে কি যেন পর্যবেক্ষণ করার ভঙ্গিতে তাকিয়ে থাকলে অনাবশ্যক কারণে দুজনের চোখাচোখি হয়ে যায়। পূর্ব হাসি দিয়ে বলে, আমাকে কপি চলছে? আমার রাগের স্টাইল কপি করলে মারব কিন্তু। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পূর্ণতা নিশ্চুপ। কোনো উত্তর নেই, জবাব দেওয়ার ইচ্ছাও যেন শূন্য। পূর্ব টিস্যুগুলো জানালা দিয়ে ফেলে দিয়ে আবার কাঁচ উঠিয়ে দিল। পূর্ণতার দিকে বাচোখের ভ্রুটা উঁচুতে তুলে বলল, আচ্ছা, কি নিয়ে মুখ কালো করে আছো সেটা তো বলবে। পূর্ণতা নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকতে মৃদু গলায় বলল, আপনার উপর আসক্ত হয়ে পড়েছি কমরেড সাহেব। দিন দিন মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছি। এটা নেশা না ভালোবাসা সেটার বোধগম্য অবস্থা আমার মধ্যে নেই। যখন কাছে থাকেন আমার মনে হয় আর কিচ্ছু প্রয়োজন নেই আমার, কিন্তু দূরে গেলে অজানা শূন্যতা ভর করে বুকে। আমি না বাজেভাবে ফেঁসে গেছি, চরম বেহায়া হয়ে গিয়েছি। মেয়ে হিসেবে আমার যতটুকু বিবেকবোধ থাকা প্রয়োজন সেটুকুও নেই। আমি সব সহ্য করতে পারলেও আপনার কাছ থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবহেলা নিতে পারি না। আপনি কি আমার ভেতরের অবস্থা বুঝতে পারছেন? সকালটা হলে আপনি ঘুম থেকে না জাগিয়ে চলে যান, সারাদিন বাইরে থাকেন, কল করেও আপনাকে পাই না। আচ্ছা, কি নিয়ে থাকা উচিত আমার? একটা সত্য বলে আমায় ধন্য করবেন? আপনি কি আমায় ভালোবাসেন? আজ আমার কান দুটো পিপাসায় কাতর হয়ে আছে, সেটা আপনি বুঝবেন না। আপনি জনগণের মনের অবস্থা ঠিকই বোঝেন, কিন্তু আমার অবস্থা বোঝেন না। আচ্ছা, আমার মনটা যে খা খা করে আছে সেটা কি চোখে দেখেও বোঝেন না? মানুষ তো বলে মনের ছাপ নাকি চোখের উপর পড়ে, চোখের দিকে তাকালেই সব কিছু বোঝা যায়। আমার চোখের দিকে তাকিয়ে কি কিছুই বোঝা যায় না? আমি কি? পূর্ব তাকিয়ে থাকতে থাকতে কঠিন বাহুডোরের মাঝে আটকে নিল পূর্ণতাকে। পূর্ণতার মুখ এসে ঠেকল পূর্বের ডান কাঁধ ও গলার সংযোগস্থলে। কানের উপর নরম ওষ্ঠের অনুভব হচ্ছিল পূর্ণতার। কিছুক্ষণ আটকা পড়ে রইল পেশিবহুল বাহুর মাঝে। খানিকটা সময় বাদে ছেড়ে দিয়ে পূর্ণতার গালে, কপালে, পুরো মুখে ওষ্ঠজোড়া স্পর্শ করতে করতে পূর্ব বলতে লাগলো, এত ভারী ভারী কথাগুলো বলো কিভাবে? প্রত্যেকটা কথার ওজন মাপলে 1 টন হবে। আর কি যেন বললে? কান দুটো পিপাসিত হয়ে আছে, তাই না? আমাকে আস্ত পেয়েও তুমি কষ্ট পাও কিভাবে? আমি এত কাছে টেনে রাখি, তাও এত অভিযোগ? দেখি, চোখ বন্ধ করো। ইস পুণ্য, তাকাতে হবে না, বন্ধ করো বলছি। আমি কেন সকালে ডাকিনি সেটা তো জানা উচিত ছিল।
তুমি মিষ্টি ঘুম দিলে আমি তো পাষাণের মতো ঘুমটা ভাঙাতে পারি না, তাই চুপচাপ চলে এসেছি। ইলেকশন এগিয়ে আসছে, কত কাজ যে ফেলে রেখেছি তার হিসেব নেই। তুমি বলো আমার কাজগুলো আমি ছাড়া আর কে করে দেবে? যাদের উপর ভরসা করে রেখে আসবো তারাই আমাকে সোয়া 10 ফুটের বাঁশ মেরে দেবে। এটা কি ঠিক হবে? মানুষের সেবা করতে চাইলে মানুষের সঙ্গে তো মিশতে হবে। না মিশলে কিভাবে তাদের দুরবস্থা সম্পর্কে বুঝবো? সরকারের জন্য যারা কাজ করছে অ্যাকচুয়ালি তারাই ক্ষতি করছে দেশের। আমি সব বুঝেও কোনো অ্যাকশন নিতে পারি না। আমার মূলত কষ্ট এটাই। কিন্তু তুমি কি করে প্রশ্ন তুললে? আমি তোমার অবস্থা বুঝি না? তোমাকে এইটুকু অ্যাসিওর দিতে পারবো, তোমার মায়ের চেয়েও আমি তোমাকে এনাফ বুঝতে পারি। আম্মাজান অনেক কিছুই তোমার সাথে খারাপ করেছে পূর্ণ। সেসব কথা অতীত ভেবে মাটি চাপা দিলাম। কিন্তু আমি চাই না তোমার উদাস মস্তিষ্কে ভুলবশত কোনো কলঙ্ক লাগুক। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার হয়েই আছি এবং সদা সর্বদা তোমার থাকবো, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আমি পুরুষোচিত মনোভাবের হয়েও একটা কথা বলতে চাই। আমি এক নারীতেই সন্তুষ্ট। ভালোবাসতে হলে সেই নারীকেই বারবার আর্জি জানিয়ে চাইব। ক্যালেন্ডারের দিনগুলোতে 4 মাস কাটা পড়ল। শ্রেয়ার মৃত্যু এখন আর কাউকে নাড়িয়ে বেড়ায় না। সবাই যার যার ব্যক্তিজীবন ও পারিপার্শ্বিক কার্যকলাপ নিয়ে ব্যস্ত। পূর্ণতা সেই বাংলো বাড়িতে যৌথ পরিবারবিহীন সময় কাটাতে অভ্যস্ত হলো। এখন সে পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছে। সামনেই অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা আসছে। আয়মানের সাথে ভার্সিটিতে যথেষ্ট উদগ্রীব হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। যদিও আয়মান ভিন্ন ডিপার্টমেন্টের, তবুও পূর্ণতার পড়ার ব্যাপারে প্রচণ্ড বিচক্ষণতা ও বুদ্ধিমানের প্রমাণ দেয়। আয়মান এখন আর আগের মতো নেই। জীবনের আখের গোছাতে সে খুবই বিহ্বল। বাবা মায়ের দেখাশোনা করার জন্য হলেও সে দায়িত্ববান হতে চায়, কিন্তু বিয়ে সে করবে না বলেই পণ করেছে সবার সামনে। মানুষটা আগের মতো হাসি দিয়ে কথা বলে না, আড্ডার জন্য তাড়া দেয় না, কোনো কিছু নিয়ে আকর্ষণ বোধ করে না, কেমন নিশ্চল শূন্য অসার ভঙ্গিতে ব্যবহার করে। পূর্ণতা এখন সব কিছুই খাপ খাইয়ে নিয়েছে। আয়মান সকলের সাথে আর যাই করুক, পূর্ণতার সাথে ভিন্ন আচরণ করতে পারে না। মাঝে মধ্যেই পূর্ণতার বাংলো বাড়িতে এসে চায়ের আড্ডা দিয়ে যায়। এতে পূর্ণতার একাকী সময়গুলো বেশ জমিয়ে কাটে। খোদেজা মেয়ের আলাদা থাকার খবর পেয়েছেন কিছুদিন আগে, এবং সেটা পেয়েই উনি আবার আগের মতো চটে গিয়েছেন পূর্বের উপর। পূর্বকে নিয়ে যতটুকু মন নরম হয়েছিল তা যেন কঠিনভূত হয়ে গেছে আবার। দুই চোখে আর সহ্য করতে পারেন না পূর্বের সিদ্ধান্ত শুনে। শ্বশুরবাড়িতে গোজামিল হচ্ছে, কিন্তু তার জন্য শ্বশুর শাশুড়ির স্নেহ থেকে পূর্ণতা কেন বঞ্চিত হবে? ঠিক এটাই উনি বুঝে উঠতে পারছিলেন না। ফুয়াদের ব্যাপারটা পূর্বিকার কাছ থেকে জানার পর পূর্বের চাচাদের কাউকে উনি সম্মানের নজরে দেখেন না। এই নিয়ে পূর্বকে কটাক্ষ করতে একচুল ভাবেনি খোদেজা। যার চাচারা আয়সি ভঙ্গিতে ওয়াসিফ ভিলায় মজা লুটছেন, পূর্ব কেন তাদের শায়েস্তা করল না? অবশ্য এই নিয়েও বাংলো বাড়ির ঠিকানা পেয়ে পূর্বকে ঝেড়ে গিয়েছেন খোদেজা। সেদিন পূর্ব পার্টির অফিস থেকে একটু জলদিই ফিরেছিল, কিন্তু শাশুড়ির ঘ্যানঘ্যানানিতে চুপ থাকা ছাড়া আর কিচ্ছু করেনি সে। পূর্ণতা মাকে কয়েকবার বাধা দিলেও পূর্বের করা চাহনির দিকে তাকিয়ে সেও মাকে আর বাধা দেওয়ার সাহস দেখায়নি। সকাল থেকে বিষাদে শরীর গুলিয়ে উঠছিল পূর্ণতার। পূর্ব সব সময়ের মতো ওকে না জাগিয়ে চলে গেছে, কিন্তু আজ বিছানা থেকে উঠতেও পূর্ণতার মাথা ঘোরাচ্ছে। শরীর এত ভারাক্রান্ত দুর্বল লাগছে যেটা আগে কখনো অনুভূত হয়নি। বড় জানালার দিকে চোখ ফেলল পূর্ণতা। বিশাল বড় জানালার কাচ ভেদ করে সকালের নরম সূর্যের তেজটা সাদা বেডটার উপর বাঁকা হয়ে পড়ছে। অনুমান করল এখন হয়তো 9টা বাজে। বালিশ থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসল পূর্ণতা। দুই হাতে মাথা চেপে নিচের দিকে নুয়ে রইল সে। মাথাটাও বড্ড ঝিমঝিম করছে। পূর্ণতা একবার ভাবল পূর্বকে কল দিয়ে শরীর খারাপের কথাটা জানাবে। এর পরপরই সেটা বাতিল করে সে কাঁথা সরিয়ে পা দুটো ফ্লোরে রাখল। সোজা হয়ে দাঁড়িয়ে পড়তেই আবার বসে পড়ল বিছানায়। না, বড্ড অসহ্য অনুভব হচ্ছে। এমনটা হওয়ার কথা না।
বহু কষ্টে সে মোবাইলটা কাছে টানল। ডায়ালে কল বসানোর আগে অনেকবার ভেবে নিল কল করবে কিনা। তারপর সব নস্যাৎ করে সে কল করেই ফেলল। হ্যালো। ওপাশ থেকে মেয়েলি গলায় উত্তর এলো, হ্যালো পূর্ণতা, কি ব্যাপার, তুমি সুস্থ? ভয়েস এত লো শোনাচ্ছে কেন? পূর্ণতা চিন্তা করলো সত্যিটা বলবে না, কিন্তু না বলা ছাড়াও উপায় নেই। কমরেড বলা মানুষটা যে আজও তার ফোন রিসিভ করবে না সেই সম্বন্ধে সে জানে। আপু, আমার খুব খারাপ লাগছে। বুঝতে পারছি না কি হলো, কিন্তু সকাল থেকে গা গোলানো ভাব। ওপাশ থেকে পূর্বিকা যেন কিছুক্ষণ ভাবল, এরপর সহজ গলায় বলল, বাইরের জাঙ্ক ফুড খেয়েছিলে? এ তো অসম্ভব আপু, উনি আমাকে ভুলেও সব খেতে দেন না। তাহলে কেস যে অন্যটা। আচ্ছা আমি আসছি। কেমন? তুমি দেখো তো স্যালাইন আছে কিনা, যদি থাকে তাহলে একটা ছিঁড়ে গুলে খাও। আমি আসছি। আচ্ছা আপু। পূর্ণতা কল কেটে কতক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। হাতের ফোনটা বিছানায় রেখে বমির ঢেকুর উঠতে আচমকা চোখ খুলে তাকালো পূর্ণতা। অমনি দৌড়ে সে বাথরুমের দরজা লাগালো। ডানপন্থীদের কিছু নেতার সামনে গোল মিটিংয়ে বসেছে পূর্ব। 4 জন বিশিষ্ট রাজনীতিবিদ এবং নামকরা সমাজসেবকদের পাশেই বসেছে সে। সবাই ওর বাবার বয়সী। ডক্টর মাসুদ আলমগীর, ইমতিয়াজ উদ্দিন, সাইফুল খন্দকার ও বাশার মল্লিক। 4 জনের সামনেই 4 কাপ চা রাখা। মাসুদ আলমগীর অনেকক্ষণ যাবৎ নানা খাতে কিভাবে টাকা লাগবে এই নিয়ে আলোচনা করছিলেন। পূর্ব যেহেতু এই দল থেকে আগামী ইলেকশনে এমপি রূপে দাঁড়াবে সেটা সকলের জানা ছিল, তাই নিজেদের মধ্যে 2 জন এমপি হয়েও পূর্বের সামনে এসব ব্যাপারে আলোচনা করতে সমস্যা হচ্ছিল না। হঠাৎ সাইফুল খন্দকার তার খসখসে গলায় বলে উঠলেন, বন্যার পরিস্থিতি তো খুব খারাপ যাচ্ছে, সরকার বাজেট যে কবে পাশ করে বুঝতে পারছি না। নেহায়েত স্বাভাবিক আলাপের মধ্যে কথাটা বললেও খুব আশ্চর্য লাগলো পূর্বের, কিন্তু কৌতূহল সে চেপে রাখল। নিজেরা সমাজসেবক হয়েও সরকারের দিকে কেন তাকিয়ে আছে মানেটা বুঝল না। তাদের নিজেদের যা ব্যাংক ব্যালেন্স ও ব্যবসা আছে তাতে অনায়াসে অনেকগুলো মানুষকে এক্ষুনি সাহায্য করা সম্ভব, এবং সাহায্যটা এই মুহূর্তেই জরুরি। মাসুদ আলমগীর চায়ে চুমুক দিয়ে বললেন, খুব তাড়া দেখছি আপনার। আপনি অঙ্কের হিসাবটা রিপোর্টে একটু বেশি দেখিয়েছেন বোধহয়, তাই হয়তো দেরি হচ্ছে পাশ করাতে। গোলমুখ সাদা শার্টের বোতাম ভেদ করে পেটের ভুঁড়ি যেন বেরিয়ে আসতে চাইছে, মাথায় টাক। প্যান্টের অবস্থাও ভুঁড়ির জন্য শোচনীয় বাশার সাহেবের। আপাতত রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তিনি হাসি দিয়ে বললেন, আপনারা ভাই যাচ্ছে তাই বলে যাচ্ছেন। সরকার দেশের জন্য টাকা বরাদ্দ রেখে পাশ করাতে দেরি করছে কেন? টাকাটা এক্ষুনি বন্যা কবলিত অঞ্চলের জন্য দরকার। টিভিতে প্রতিদিনই এই মন্ত্রী সেই মন্ত্রী সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিচ্ছে, অথচ ভেতরের খবর কেউ রাখছে? এবার মুখ খুললেন ইমতিয়াজ উদ্দিন। পার্টি থেকে আগামী ইলেকশনে পূর্বের জায়গায় সে নিজে দাঁড়াতে চাইছে, কিন্তু পূর্বের ইমেজ শট দেখে পার্টির সামনে নিজের ক্যান্ডিডেট নিয়ে জোর দিতে পারছেন না। উনি মেহেদি দেওয়া লাল দাড়ি বোলাতে বোলাতে বিদ্রূপের সুরে বললেন, পার্টি যদি আমাকে টিকিটটা দিত তাহলে বেশ ভালোই হতো, অন্তত তাড়াতাড়ি কিছু করার মতো তাগাদা দিতে পারতাম। আমার আবার উপরওয়ালাদের সাথে খাতির আছে। পূর্ব চুপচাপ চেয়ারে পিঠ হেলিয়ে 2 কোণই চেয়ারের হাতলে ঠেকিয়ে 10 আঙ্গুল আবদ্ধ করে বসে আছে। চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ এবং মুখের আদল বেশ গম্ভীর। পূর্বকে চুপচাপ থাকতে দেখে চৈতন্য পাওয়ার মতো ফিরে তাকালেন মাসুদ আলমগীর। পূর্বের ব্যাপারে যতটুকু তথ্য সে জেনেছে তাতে কোথাও অন্যায় সহ্য করার পরিচয় সে পায়নি। এদিকে ইমতিয়াজ উদ্দিন বারবার যে পূর্বকে ট্যাকেল দেওয়ার ধান্দায় আছেন সেই সম্বন্ধেও তার জানা। তিনি কিছুটা ধাতস্থ গলায় বললেন, ওয়াসিফ পূর্ব কি আমাদের আলোচনায় বিরক্ত? পূর্ব এবার হাত নামিয়ে সোজা হয়ে বসল। স্বাভাবিক কণ্ঠে বলল, না জনাব, আমি অবশ্যই এখানে বিরক্ত হতে আসিনি। আপনাদের আলোচনা থেকে কিছু শিখতে এসেছি এবং শেখার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে। একটা কথা বলার ছিল বুঝলে? জি অবশ্যই। মাসুদ আলমগীর পূর্বের উত্তর শুনে কেমন অদ্ভুত হাসি দিলেন।
এরপর বাকি তিনজনের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা ইশারা করে পূর্বের দিকে একটু ঝুঁকে এলেন। পূর্বে একটু অবাক হলেও বিষয়টা সহজভাবে নেওয়ার চেষ্টায় ছিল। পার্টি থেকে যে এখনই তুমি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াতে চাচ্ছ, এতে কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারো। পূর্ব ভ্রু দুটো কুঁচকাতে যেও কুঁচকাল না। কয়েক মিনিটের নীরবতায় সে ভেতরে কিছু সমীকরণ তৈরি করে গোছানো বার্তায় বলল, ইলেকশনে দাঁড়াতে খোদ পার্টি আমাকে সাপোর্ট দিচ্ছে, আর জনগণের উপর আমার আস্থা আছে। তারা আমাকে ভোট দেবে। আমার অর্থনৈতিক দিকেও কোনো ঘাটতি নেই। আমার মনে হয় না আলাদা কোনো সহযোগিতা আমার দরকার। তবুও যেহেতু বলেছেন, তাই আপনাকে ধন্যবাদ। পূর্বের কথা শুনে ব্যঙ্গস্বরূপ হাসি দিলেন মাসুদ আলমগীর। হাসতে হাসতে চেয়ারে সোজা হয়ে বসলেন। বাকি তিনজনের মুখেও সংক্রামকের মতো হাসি লেপ্টে রয়েছে। কিন্তু পূর্ব এটা বুঝতে পারছিল না তারা কেন সাহায্য করতে চাইছে। রাজনীতিতে সবাই স্বার্থপরের মতো হয়। যেখানে ফায়দা লোটাসে সেখানে মালপত্র গুটিয়ে নেওয়াটাই ওদের ধর্ম। এখানে নব্য রাজনীতিবিদ হিসেবে ওকে নিঃস্বার্থে সাহায্য করবে, এটার কোনো মানেই হয় না। মাসুদ আলমগীর হাসি থামিয়ে টেবিলে কনুই ঠেকিয়ে আঙুলগুলো আবদ্ধ করে বলে উঠলেন, একটা কথা সোজাসুজি বলি, আর ঘোরপ্যাচ সহ্য হয় না। আসলে ইমতিয়াজ সাহেব চাচ্ছেন তুমি আপাতত টিকিটটা ছেড়ে দাও। মেয়রের কোঠায় তো শূন্য চলছে, তোমাকে না হয় বলে কয়ে ওই কোঠার টিকিট ম্যানেজ করে দিলাম। পূর্ব এতক্ষণে পুরো ব্যাপারটা স্বচ্ছ পানির মতো বুঝতে পারল। আপন মনে কিছুক্ষণ হেসে মাসুদ আলমগীরকে জিজ্ঞেস করল, আপনি এমপি পদের কোঠাটা কেন ছেড়ে দিতে বলছেন? বিশেষ কারণ কি? এবার উত্তরটা তিনজনের মধ্যে থেকে একজন দিয়ে বসল। পূর্ব বামে তাকিয়ে দেখল সাইফুল খন্দকার শান্ত ভঙ্গিতে ঠোঁট নাড়িয়ে উত্তর পেশ করছে, দেখো পূর্ব, তুমি রাজনীতিতে এসেছো বেশি দিন হয়নি। তার উপর এমপি পদে ইলেকশনে দাঁড়ানোটা একদম বোকামি। তোমার চেয়ে যথেষ্ট অভিজ্ঞ জ্ঞান রাখেন ইমতিয়াজ সাহেব। ধরো চলতে চলতে কোনো এক বিরাট ভুল করে ফেললে, সেক্ষেত্রে একজনের জন্য কিন্তু পুরো পার্টির নাম খারাপ হবে। এর মধ্যে মিডিয়ার রংচং মাখানো ব্রেকিং নিউজ তো আছেই। জনগণ ভরকে গিয়ে উল্টো পার্টিকেই দোষারোপ করবে। কথা শুনে নিজের উত্তরও পেশ করল পূর্ব। আমি তরুণ বলে আমাকে পিছিয়ে যেতে বলছেন? দেখুন, আমার বয়স কিন্তু 30। নিজের বয়স ও বিবেক চিন্তা করলে অবশ্যই এমপি পদে দাঁড়ানোটা আমি উপযুক্ত মনে করি। দেশের সংবিধানে এটা কোথাও বলা নেই তরুণ সমাজ থেকে এমপি পদে দাঁড়ানো যাবে না। বরঞ্চ তরুণদের আগে থেকে এজন্য উৎসাহ দেওয়া হয়, তারা যেন আগামী দিনের হাল ধরুক। আমি মেয়র পদে প্রার্থী হতে চাই না। আমার লক্ষ্য সবসময় এমপি পদের দিকেই ছিল, আর আমি সেটাই পছন্দ করব। পূর্বের কাট জবাব শুনে প্রচণ্ড উত্তেজিত হলেন ইমতিয়াজ সাহেব। তিনি বাকি তিনজনের উপস্থিতি উপেক্ষা করে পূর্বকে জোর গলায় বললেন, তোমার চেয়ে দলে আমি বেশি অবদান রেখেছি। আমার কি এটা প্রাপ্য না? তাছাড়া তুমি পরেও তো প্রার্থী হতে পারবে। কেন এখন তর্ক লাগাচ্ছ? সুযোগে কোপ মারাই নৈতিক ধর্ম ইমতিয়াজ সাহেব। আমি এতগুলো বছর শুধু রাজনীতির পেছনেই খেটেছি। অবশ্যই আমার অভিজ্ঞতা একেবারে ফেলে দেওয়ার মতো না। সে কথা তো কেউ বলছে না। তুমি এখন বাড়াবাড়ি করছো, সেটাই তোমাকে বোঝানো হচ্ছে। তুমি শুধু পার্টির কাছে দরখাস্ত করো, এই বছরের প্রার্থী হিসেবে দলের হয়ে তুমি দাঁড়াতে ইচ্ছুক নও। সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তাছাড়া আমি তো সুযোগ ছাড়ব না। আপনি আমাকে ভালো করে চিনে থাকলে এইটুকু অবশ্যই জেনে গিয়েছেন, ওয়াসিফ পূর্ব দ্বিমুখ সিদ্ধান্তের মানুষ না। যা বলেছি তাই করব। আগামী ইলেকশনে আমিই দাঁড়াবো। পার্টি যদি নিজে থেকে আমাকে সরাতে চায়, সেটা আমি মানতে প্রস্তুত, কিন্তু অন্যের কথায় সিদ্ধান্ত বদলাবো না। পূর্ব আর একটা কথা ওদের সামনে ব্যয় করল না। সেখান থেকে বেরিয়ে সোজা রাস্তায় নেমে এলো। ড্রাইভার গাড়ির দরজার সাথে ঠেস দিয়ে কোক খাচ্ছিল। পূর্বকে দেখে তাড়াতাড়ি সেটা বন্ধ করে জানালা দিয়ে রেখে দিল। পূর্ব আজকের মতো এত রাগান্বিত বোধ আগে কখনো করেনি। বেহিসাবি কথাও সহজে বলেছে কিনা সন্দেহ, কিন্তু আজ প্রচণ্ড রাগের বশেই লোকটাকে অনেকগুলো কথা শোনালো। মাথার ভেতর দপদপ করছে পূর্বের। একটা কিছু ভাঙচুর করতে পারলে শান্তি লাগতো।
কটকটে রোদের মধ্যে সাদা পাঞ্জাবি প্রায় ভিজে উঠছে। মুখের মধ্যে মাস্ক লাগানো না থাকলে ড্রাইভার সে চেহারা দেখেই ভয় পেত। শুধু চোখ দুটো দেখে যা বুঝলো পূর্বকে ঘাটাতে গেলেই এখন মহা বিপদ হবে। ড্রাইভার তাড়াতাড়ি দরজা খুলে দিলে পূর্ব গাড়িতে উঠে পড়ে। গাড়ি চলতে শুরু হলে মুখের মাস্ক খুলে সিটে পিঠ ঠেকিয়ে মাথা পেছনে হেলিয়ে দেয় পূর্ব। সকাল থেকে এক ঢোক পানিও খায়নি সে। শরীর এখন অজান্তেই ক্লান্তিপূর্ণ এবং নিশার। হঠাৎ সামনের সিট থেকে ড্রাইভার প্রশ্ন করল, বস, বাসায় যাইবেন? গাড়ি ওইদিকে ঘুরামো? পূর্ব ক্লান্ত গলায় চোখ বন্ধ রাখা অবস্থায় বলল, ওয়াসিফ ইন্ডাস্ট্রিজে যাও, প্রচুর কাজ পড়ে আছে। বলতে বলতে শরীর ছেড়ে দিল পূর্বের। দুই চোখের পাতায় আসক্তিময় ঘুম ঘিরে ধরেছে। পূর্ণতাকে ঘুম পাড়িয়ে বাবার ব্যবসার কাজে সারা রাত নির্ঘুমে কাটাতে হয় পূর্বের। দুই চাচাও এখন হাত গুটিয়ে নিয়েছে বাবার ব্যবসা থেকে। পলাশ ওয়াসিফের নাম করে বৃহৎ অঙ্কের লোনও নিয়েছে পরশ ও পলক ওয়াসিফ। পলাশ এই সম্বন্ধে এখনও কিছুই জানে না। পূর্ব যখন জানতে পেরেছে চাচারা লোন দিয়ে নিজেদের ব্যবসা গুছাচ্ছে, তখন দিনরাত এক করে অফিসের কাজে ব্যস্ত হয়েছে পূর্ব। শরীরে এখন বিন্দুমাত্র রেস্ট ব্যাপারটা কাজ করে না। সারাদিন পার্টির কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে পূর্ণতাকে সময় দিতে হয়। পূর্ণতা ঘুমাতে দেরি, সেও নিঃশব্দে বাবার ব্যবসার দিকে মনোযোগ দিতে দেরি করে না। পূর্ণতাকে এখনও ঘোরের মধ্যে রেখেছে পূর্ব। বাবার ব্যবসায় যখন লালবাতি হয় তখন যে রংধনুর সাতবাতি জ্বালাতে হয়, পূর্ব অমানসিক পরিশ্রম করে, সেই খবর পূর্ণতা চোখে দেখার সুযোগ পায়নি এখনও। পলাশের শারীরিক অবস্থা দিন দিন ফুয়াদের মতোই হয়ে যাচ্ছে। বিশেষ করে পূর্ব বাড়ি ছাড়ার পর থেকে আরও বেহাল হয়ে গিয়েছেন। আয়শা মনমরা হয়ে সারাদিন স্বামীর পাশে থাকলেও মন পড়ে থাকে একমাত্র ছেলের দিকে। পূর্বের চাচি আফরিন ও শেফালি দেদারসে নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন। এখন এই বাড়িতে কেউ তাদের নিয়ে মাথা ঘামানোর জন্য নেই। মিথুন স্বস্তিভাবে বাঁচার জন্য কানাডায় পড়াশোনা করতে চলে গেছে। মোট কথার শূন্য খা খা করে ওয়াসিফ বাড়ি। বিকেল ৩টে, ঝাঁঝালো রোদের তেজ নরম হতে শুরু করেছে। দূর থেকে কোকিল যেন থেমে থেমে ডেকে উঠছে। গাছের ডালপাড়া নড়া চাঞ্চল্যকর শব্দ আচমকা শোনা যাচ্ছে। পরিবেশ এখন শান্ত। বিছানায় আসন করে কোলবালিশ রেখে বসে আছে পূর্বিকা। পিঠটা বড় জানালার সাথে ঠেস দিয়ে রেখেছে। কোলের বালিশটায় পূর্ণতার মাথা রাখা। পূর্বিকা হাতের স্পর্শ দিয়ে পূর্ণতার চুলের চামড়ায় দারুণ মাসাজ দিচ্ছে। পূর্ণতা বড্ড শান্তিতে চোখ বন্ধ করে আছে। অনেকক্ষণ পর পূর্বিকা অন্যমনস্ক গলায় বলল, আমি খবরটা দেই। পূর্ণতা তৎক্ষণাৎ চোখ খুলে বলল, না আপু, দোহাই, এক্ষুনি বলো না, উনি আসুক। সম্বিত ফিরে পাওয়ার চেতনায় মাথা মৃদু ঝাঁকি দিয়ে পূর্বিকার সরাসরি পূর্ণতার দিকে তাকালো। মুখটা পানসে লাগছে পূর্ণতার, গলার হাড়ও দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া যে ঠিকমতো করে না স্পষ্ট বোঝা যাচ্ছে। পূর্বিকা অভয়বাণীতে বলল, আচ্ছা বলবো না, কিন্তু খাওয়া দাওয়া কি বাদ দিয়েছ? ওই বজ্জাত তোমাকে বকে না? বকে না আবার, পারে না তুলে আছাড় মারে। রাগ করেছে জাহাপনা। আমি কথা মানি না দেখে 1 সপ্তাহ ধরে কোনো কথাবার্তা নেই। কি আশ্চর্য, ও তোমার সাথে এসব করে বেড়াচ্ছে। আজও আসুক। যদি ওকে ছোট থেকেই থাপ্পড়ে রাখতাম আজ তোমার এই দিন দেখতে হতো না। রাগটা কি ছোট থেকেই ছিল? অতিরিক্ত ছিল, কিন্তু বড় হওয়ার পর ধরন পাল্টে গিয়েছে। আগে কিছু হলেই সব ভাঙচুর করে ফেলতো, আর এখন একদম চুপচাপ হয়ে কথাবার্তা বন্ধ করে দেয়। ফাজিল কোথাকার। থাক আপু, শান্ত হও, কিচ্ছু বলতে হবে না। তুমি যে এসেছো এতেই আমি খুশি, আর কিচ্ছু করতে হবে না। পূর্ণতা, তুমি কি আমায় পর ভাবো? দেখো, আমি সত্যি তোমার খারাপ চাই না। সেদিন চাচি যখন তোমাকে নিয়ে ফালতু কথা বলছিল, আমি চাইতেও কিছু বলতে পারছিলাম না। আমি কেন জানি পূর্বের মতো চটে উঠতে পারি না। ওর যেই তেজ, যেই রাগ, সেগুলো আমার মধ্যে কম আছে। আমি থামো আপু, এভাবে বলো না। তুমি মেয়ে মানুষ, প্রতিটা মেয়েই ওই সিচুয়েশনে কি করবে ভেবে পায় না।
তার উপর তুমি খুব ঝামেলামুক্ত মানুষ। ওগুলো তো সহ্য করার অবস্থাও তোমার নেই। আমি তো বড়, আমার তো একটু হলেও সাপোর্ট দেওয়া উচিত ছিল। সেদিন পূর্ব এত কঠিন করে বলল যে নিজেকে খুব অপরাধী লাগছিল। পূর্ণতা এখন কিছুই ভাবতে পারছিল না। খুশির সংবাদটা শুনে পূর্বের প্রতিক্রিয়া কী হবে এ নিয়ে খুব চিন্তা হচ্ছিল। যদি পূর্ব রাগের মাথায় সেনসিটিভ কিছু বলে ফেলে, তাহলে কি পূর্ণতা সহ্য করতে পারবে? এতদিন করতে পারলেও এখন সে পারবে না। তার মন বদলাচ্ছে, আবেগ ঘন হচ্ছে। পূর্বের রাগারাগি সে মেনে নিতে পারবে না। সময় কাটতে কাটতে সন্ধ্যার আধার শেষে অন্ধকারময় রাত্রি নামল। পূর্বিকা অসুস্থ বাবার জন্য না চাইলেও পূর্ণতাকে রেখে যেতে বাধ্য হলো। গাড়ি নিয়ে এসেছিল পূর্বিকা। সে গাড়িতে বিদায় জানিয়ে ফিরে গেল। বাংলোর সামনের দিকটায় মাটির উপর সবুজ ঘাসের সমারোহ। কয়েক জায়গায় গাড়ির টায়ারের ছাপ। বাইরে হলুদ বাতি ছাড়া অন্য কোনো বাতি জ্বালাতে দেয় না পূর্ব। পূর্ণতা পা ঘুরিয়ে বাংলোর ভেতরে ঢুকে শোয়ার কক্ষে ফিরে এলো। পায়ে পায়ে বেডের কাছে আসতেই ধপ করে বসে পড়ল। বিয়ের 1 বছর পূর্তি হলেও কোথাও ঘুরতে যাওয়ার স্মৃতি নেই। নির্জন রাস্তায় আঙুলের ভাঁজে আঙুল মিলিয়ে হাঁটার সুখ পায়নি। রিকশায় চড়ে শহর দেখার অনুভূতি হয়নি। সব সময় বদ্ধ জীবনে থেকেই তার বিয়েটা ব্রত হিসেবে চলছে। পূর্ব বিয়ের পর চুটিয়ে প্রেম করতে পারেনি। সে তার রাজনৈতিক কাজ নিয়ে আরও দ্বিগুণ ব্যস্ত হয়েছে। আজও মানুষ জানে না পূর্ণতা কবির কে বা কী তার পরিচয়। যদি পূর্ব পাবলিকের সামনে তাকে বউ হিসেবে অস্বীকারও করে, সেটা সবাই বিশ্বাস করে নেবে। কেননা পূর্বের স্ত্রী বা সহধর্মিণীকে কেউ কখনো দেখেনি। এসব ভাবতে ভাবতে অজানা কারণে পূর্ণতার চক্ষুকোল ভিজে উঠছিল। যদি পূর্ব কখনো বদলে যায়, যদি তাকে অস্বীকার করে ভোগ্যবস্তু হিসেবে ছুঁড়ে ফেলে, যদি কখনো মন উঠে যায় ওর উপর থেকে। পূর্ণতা নিজের অশান্ত মনকে অগ্রাহ্য করার জন্য ফোন হাতে নিল। এক হাতে কল লিস্টে স্ক্রল করার পর অপর হাতের উল্টো পিঠে চোখ মুছল। আয়মানের নাম্বারে কল দিয়ে গলা যতটা সম্ভব স্বাভাবিক করল। কিরে, ঘটনা কি? তুই এমন বেটাইমে কল দিলি কেন? কেন, আমি দিলে কি সমস্যা? হোরসেরি, আমি কি ওইটা মিন করছি? বল, কি খবর তোর? সকালে তো ভার্সিটি আসলি না। বন্ধু, তুই কি আর বিয়ে করবি না? বাল কস কি তুই? শালা মেজাজটা নষ্ট কইরা দিলি। পাকনামো না করে বল তো। না, করতাম না, জীবনেও করতাম না। কেন? আমার বাড়িতে জামাই পাঠাবি না? তুই না আমার হবু বেয়াই? ওপাশ থেকে আয়মান যেন হাসল। হাসিটা অল্পক্ষণ হতেই উদাস কণ্ঠে বলে উঠল, জীবনে সুখ থাকলে সুখী হওয়ার চিন্তা থাকে। আমি আর ওসব নিয়ে ভাবতে পারি না পূর্ণতা। নিজেকে চেঞ্জ করতে চাচ্ছি। পূর্ণতা খেয়াল করল আয়মান আবার শুদ্ধ ভাষায় কথা বলছে। শ্রেয়ার ওই বৃষ্টি ঘটনা জানার পর থেকে অলৌকিকভাবে পরিবর্তন ঘটে আয়মানের। সে আর পুরনো গলায় পুরনো সুরে কথা বলে না। মাঝে মাঝে বললেও সেটা ঠিক করে নেয়। পূর্ণতা অনেক ভেবে চিনতে বলে উঠল, দোস্ত, আমি প্রেগনেন্ট। ও। আয়মান এমনভাবে বলল যেন নর্মাল কোনো কথা বলেছে পূর্ণতা। এরপর হুঁশ ফেরার মতো চোখ বড় করে বসা থেকে ধপ করে উঠেই এক চিৎকার দিয়ে উঠল, তুই প্রেগনেন্ট? আয়মানের চিৎকারে কানের পাতা যেন চিলিক দিয়ে উঠল পূর্ণতার। তাড়াতাড়ি ফোন সরিয়ে অন্য কানে ধরে বিরক্তি সুরে বলল পূর্ণতা, তুই আসলে একটা ইবলিশ। শ্রেয়া তোকে মিছে মিছে ইবলিশ বলতো না। কি চিৎকারটা দিলি! উফ! আয়মান এখনো থতমত। কোনো ভাষা নেই, শব্দ নেই। একদম বাকবুদ্ধিহীন ব্যক্তি। পূর্ণতা কোনো সাড়া শব্দ না পেয়ে কপাল কুঁচকে বলল, দোস্ত, হ্যালো, আয়মান, কিরে, শুনতে পাচ্ছিস? কয়েক সেকেন্ড নিঃশব্দে কেটে যেতেই হঠাৎ আয়মান ফোন কেটে দিল। পূর্ণতা পুরো আহাম্মকের মতো স্ক্রিনে তাকিয়েছিল। আয়মান কিছুই বলল না। এরপরই ফোনে নতুন মেসেজের আগমন দেখল, মিষ্টি খাবো পূর্ণতা, কালকেই আসছি। রাত 10:30 বাজতেই বাইরে থেকে গাড়ির আওয়াজ হলো। পূর্ণতা ব্যালকনির ডিভানে শুয়ে মুখের উপর ম্যাগাজিন ধরে আছে। পূর্বের আগমন বুঝেও কোনো হেলদোল নেই ওর।
পূর্ব চুপচাপ কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকবে, ফ্রেশ হয়ে বাসি পোশাক একতলার ছাদে দিয়ে আসবে। এরপর খেয়ে দিয়ে নিজের মতো শুয়ে পড়বে। এই নিয়মের বাইরে যদি রুটিন হয় তাহলে পূর্ণতাকে জোর করে বুকে নিয়ে ঘুমিয়ে পড়বে। আজ পূর্ব বড্ড ক্লান্ত অনুভব করছে। টেবিলের উপর ওয়ালেট, মোবাইল, মাস্ক, ইয়ারপড সব রেখে ব্যালকনির দিকে উকি দেয়। পূর্ণতাকে ডিভানে দেখে আবার রুমে গিয়ে গায়ের শার্ট খুলে ওয়াশরুমে চলে যায়। পরিষ্কার হয়ে ফিরেই পাশের রুমে খাওয়া পর্ব সেরে বিছানায় গা এলিয়ে দেয় পূর্ব। বিছানায় শোয়ার আওয়াজ পেতেই চট করে ম্যাগাজিন বন্ধ করে পূর্ণতা। গুটি গুটি পায়ে বিছানার পাশে দাঁড়িয়ে চিন্তা করে কি করবে। পূর্বকে কি ডাক দেবে? আচ্ছা, আজই কি বলতে হবে? কাল বললে হয় না? নানা উদ্ভট চিন্তার রেশে বিপাকে ফাঁসতেই চোখ বন্ধ করা অবস্থায় গম্ভীর কণ্ঠে বলে উঠল পূর্ব, কোনো জরুরি ব্যাপারে বলার থাকলে বলো, নয়তো শুয়ে পড়ো। এভাবে খাম্বার মতো সামনে দাঁড়িয়ে থাকার মানে হয় না। পূর্ণতা হকচকিয়ে গেলেও নিজেকে তাড়াতাড়ি সামলে নিল। পূর্বের সামনে ভটকে যাওয়া চলবে না। সে পূর্বের দিকে কঠোর ভঙ্গিতে বলল, তুমি কতদিন রাগ চেপে বসে থাকবে? কথা বলবে না? কিসের কথা? কি নিয়ে কথা বলবো? কে আমি? আমি তোমার কেউ হই? এগুলো কি বলছো? তুমি আমার কেউ না। তুমি আমার সাথে কেন মুখ ঘুরিয়ে কথা বলছো? পূর্ব এবার চোখ খুলে মাথার নিচে হাত রেখে বলল, তুমি কি জানো না? নতুন করে বোঝানো লাগবে? তুমি কি নতুন কেউ? ও, তাই বলো। আমি যে পুরনো হয়ে গেছি সেটাই তো জানতাম না। বাজে বকো না পূর্ণ। আমার কথার উল্টো মিনিং খুঁজে বের করো না। বাধ্য করছো? আমি আগেই বলেছি আমি তোমার কেউ না। পূর্ণতা কি বলবে সেটা ক্ষোভের কারণে গুছাতে বেশ হিমশিম খাচ্ছিল। এত রাগ উঠছিল যে সব ছেড়ে ছুড়ে এখান থেকে চলে যেতে ইচ্ছে করছিল। পূর্বের মুখ এখনো আগের মতোই গম্ভীর, তবে আগের তুলনায় খুব বেশি কঠোর ভাব ফুটে উঠেছে মুখে। পূর্ণতা প্রচণ্ড ক্ষিপ্ত ভঙ্গিতেই বলে উঠল, আমি কি এখান থেকে চলে যাব? সেটা তোমার নিজস্ব ইচ্ছা। আমি থাকা না থাকার কোনো মূল্য রাখে না। আহা, কথা বাড়াবে না। যাও বলছি। ইচ্ছে করলে এক্ষুনি বেরিয়ে যাও। পূর্ণতা শিউরে উঠেও পুরোদমে কান্না আটকে আলমারি খুলতে ব্যস্ত হলো। পূর্বের মাথায় এখনও ইমতিয়াজ উদ্দিনের বেহুদা কথার সারমর্মটা ঘুরঘুর করছে। পূর্ণতার উপর থেকে সমস্ত চিন্তা চেতনা যেন হুট করেই উধাও হয়ে গেছে ওর। পূর্ব সাদা ব্ল্যাঙ্কেট টেনে অন্য কাত হয়ে শুয়ে পড়ল। তা দেখে পূর্ণতা এবার আটকে রাখা কান্নাটা সামলাতে পারল না। ঠোঁট কামড়ে চোখের পানিতে গাল একাকার করে লাগেজ গুছিয়ে দরজার দিকে চলে গেল। হাতের ফোনটা নিয়ে উবারে কল করে গাড়ির জন্য কনফার্ম করল সে। লাগেজের হ্যান্ডেল আঁকড়ে মাথায় লম্বা ঘোমটা টেনে সে বড় রাস্তার দিকে এগিয়ে চলল। পূর্ণতা যতবার চোখ মুছছিল ততবার পিছু ফিরে তাকাচ্ছিল। এই তো বুঝি পূর্ব ডেকে উঠবে, ওকে আটকাবে, যেতে দেবে না। কিন্তু আফসোস, বাংলোর কাছে কোনো মানব মূর্তি এসে দাঁড়ালো না। পূর্ণতা বড় রাস্তার দিকে চলে আসতেই আরেকবার পিছু ফিরে তাকালো এবং মনে মনে জেদ চাপল, যদি পূর্ব নিজে থেকে ওকে না ডাকে পূর্ণতা মনের ভুলেও ফিরে আসবে না। আজ সে কিচ্ছুই সহ্য করবে না নিজের সাথে। দিন দিন পূর্বের উগ্রপনার রাগ ধীরে ধীরে পূর্ণতার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। অনেক সহ্য করেছে সে, অনেক, এবং সেটা অতিমাত্রায়। নিস্তব্ধ পরিবেশে বামকাত হয়ে শুয়েছিল পূর্ব। হঠাৎ কানে সত্যি সত্যি গাড়ির হর্ন শুনতে পেয়ে ধড়াস করে ব্ল্যাঙ্কেট ফেলে উঠে বসে। আশেপাশে তাকিয়ে দেখে পূর্ণতার কোনো অস্তিত্ব নেই। পূর্ণতা কোথাও নেই। আলমারির দ্বারও একটু খোলা, দরজা লক করা নেই। পূর্ব আর কিছু ভাবার সময় পায় না। হুড়মুড়িয়ে বের হয়ে দেখে ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। উবার কারে দুটো হেডলাইট ছাড়া দূর থেকে আর কিছু দেখা সম্ভব হয়নি। মাথা চাপড়াতে গিয়ে পূর্ব আবার দৌড় দিল বাংলোর দিকে। টেবিলের কাছে হুড়মুড় করে আসতেই দরজার সাথে পায়ের কনিষ্ঠ আঙুলে মারাত্মক উষ্টা খেল। ভীষণ যন্ত্রণায় চোখ কুঁচকে এলো, ঘুরিয়ে হেঁটে ফোনের কাছে পৌঁছালো পূর্ব। ফোন কানে নিয়ে বিছানায় চোখ কুঁচকে বসল। কনিষ্ঠ আঙুল থেকে গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। অপরদিকে পূর্ণতা ফোন ধরছে না।
একবার দুইবার বহুবার চেষ্টা চালানোর পর হঠাৎ ওর নজর আটকালো ঘড়ির দিকে। টিকটিক করে ঘড়িতে 9:45 বাজছে। ধক করে উঠল পূর্বের বুকে। ধামধাম করে বুকের ওপর কেউ চাবুক পেটাচ্ছে। এত রাতে পূর্ণতা বেরিয়ে গেল। রাস্তায় যদি কোনো সমস্যা হয় কি করবে? এখন কি করা উচিত? পূর্ব তাড়াতাড়ি গাড়ির চাবিটা পকেটে ঢুকিয়ে কোনো রকমে দরজা লক করে বেরিয়ে পড়ল। এক পাও ঠিক করে ফেলতে পারছে না পূর্ব। কনিষ্ঠ আঙুলের নখটা উল্টে সেখান থেকে বেকায়দায় টপ টপ রক্ত ঝরছে। ব্যথার মধ্যেই পায়ে লুপার পরে গাড়ি স্টার্ট দিল পূর্ব। নিশ্চয়ও বেশি দূর যায়নি, আর গেলেও পূর্ণতাকে ফিরিয়ে আনা যাবে। পূর্ব ব্যথা উপেক্ষা করে স্টিয়ারিং ঘোরাতে ব্যস্ত। চোখে মুখে কাঠিন্য আভা ছেয়ে আছে। গাড়ির যে স্পিড দিয়েছে তাতে একটার পর একটা গাড়ি সাই সাই করে পাশ কাটাচ্ছে রকেটের মতো। বারবার ফোন করার পর কিছুক্ষণ হলো পূর্ণতা ফোন বন্ধ করে রেখেছে। পূর্ব স্পষ্ট অনুভব করতে পারছিল তার লুপার ভিজে স্যাঁতসেঁতে লাগছে। আর সেটা যে রক্তের কারণে তা বুঝতে বেশি টাইম লাগেনি। হঠাৎ কাঙ্ক্ষিত গাড়িটা দূর থেকে দেখতে পেল পূর্ব। আরেকবার মনে মনে গাড়ির নাম্বারটা আওড়ে স্মরণশক্তির নাম্বারটার সাথে মিলিয়ে নিল। দ্যাটস ইট, এটাই গাড়ি। এখনও কয়েক গজ দূরে আছে উবারটা। পূর্ব সেটা ওভারটেক করার জন্য যে স্পিড বাড়িয়ে দেয় অমনি ওর ফোনটা বাজতে থাকে। পূর্ব স্পিড বাড়ানো অবস্থায় চট করে কল পিক করে। নাম্বারটা অজানা, তবুও কলটা পিক করে কানে ধরে পূর্ব। অমনি ওপাশ থেকে খড়খড়ে গলায় কথা বলে উঠল। ওয়াসিফ পূর্বের সাথে কথা বলছি? জি বলুন, আমি ইমতিয়াজ উদ্দিন। অপ্রত্যাশিত কায়দায় সাথে সাথে ব্রেক কষল পূর্ব। বুকের ভেতর যে ভয়গুলো গুটি পাকিয়েছিল সেগুলো আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। পূর্ব কানে ফোন ধরে স্টিয়ারিংয়ে হাত রেখে সতর্ক ভঙ্গিতে ডান থেকে বামে চোখ ঘোরালো। দুই ধারে সবুজ গাছগুলো রাতের অন্ধকারে ভুতুড়ে আকার ধারণ করেছে। পূর্বের ডান পাশ দিয়ে শোষো করে গাড়ি, ট্রাক, বাস ছুটে যাচ্ছে। শুষ্ক গলায় ঢোক গিলল পূর্ব। এরপর তীক্ষ্ণ গলায় বলল, কি চাই? পথটা ছেড়ে দাও। এর জন্য যত টাকা দরকার সেগুলো আমি তোমায় দেব। তোমার বাবার নামে যে লোন রয়েছে সেগুলো পরিশোধ করতে আমি তোমায় সাহায্য করব। তুমি শুধু পার্টিকে না করে দাও, বলে দাও এবারের ইলেকশনে তুমি দাঁড়াচ্ছ না। পূর্ব থম মেরে চুপচাপ বসে আছে। এখনও স্টিয়ারিংয়ে হাত এবং কানে ফোন ধরা। চোখের সামনে থেকে পূর্ণতার গাড়িটা একটু একটু দূরে চলে যাচ্ছে। গলা এখন ঢোক ফেলতেও প্রচুর কষ্ট হচ্ছে। ডান দিকের জানালা দিয়ে লেফট মিররে নজর পড়ল পূর্বের। একটা লটকার পূর্বের ঠিক পেছনে কয়েক হাত দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। গাড়িটার ফ্রন্ট লাইটগুলো অন অফ হচ্ছে। এই মুহূর্তে পূর্ণতার পেছনে ছোটা মানে ইচ্ছে করে ওর বিপদ ডাকা। পূর্ব চট করে সেখান থেকে চোখ সরিয়ে আবার সামনের দিকে তাকায়। ইমতিয়াজ উদ্দিন যতটা শান্ত ভঙ্গিতে কথা বলে স্বার্থ হাসিলের জন্য ঠিক ততটাই ভয়াবহ কাণ্ড করে দেখাতে পারে। সে আবার বলে উঠল, সিদ্ধান্ত আজ রাতের মধ্যে জানাও ওয়াসিফ পূর্ব। আমি তোমাকে আজ রাতটুকুই দিচ্ছি। যদি তুমি চাও তোমার পরিবার ভালো থাকুক, আমি যেভাবে বলি সেভাবে করো। পলাশ ওয়াসিফ অবশ্য এখন আগের মতো সুস্থ না, বিষয়টা মাথায় রাখো। ইমতিয়াজ কল কেটে দিল। পূর্বের সমস্ত ইন্দ্রিয় যেন আগুনের হুলকায় হুটোপুটি খাচ্ছে। হিসহিস করে নিঃশ্বাস ছাড়লেও চোখের দৃষ্টি সামনের দিকে অটল হয়ে আছে। পূর্ণতার গাড়িটা দৃষ্টিসীমার বেশ দূরে চলে যাচ্ছে। ঝাপসা হয়ে আসছে দৃষ্টিলব্ধ চোখ দুটো। যতটুকু দেখা যাচ্ছিল ঝাপসার জন্য সেটুকু দেখতে পেল না পূর্ব। নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অসহায়, অপদার্থ ও অপরাধী লাগছে এখন। মরে গেলে শান্তি হতো না? কান থেকে ফোন ছেড়ে স্টিয়ারিংয়ে কপাল ঠেকিয়ে দিল পূর্ব। আজ নিজেকেই সে চিনতে পারছে না।